তার ছেঁড়া মেন্টাল মিন্টু। মিন্টু বলে কম করে বেশি, বুঝায় কম, বুলেট মারে বেশি। চার দেওয়ালের এক বদ্ধ রুমের ভেতরে বসে কথাগুলো বলছে দুজন মিলে। দুজনের মধ্যে তার ছেঁড়া মিন্টু হচ্ছে গ্যাংয়ের লিডার, আর নয়ন হচ্ছে তার চেলা। কথায় কখন কি মনে হয় দেশের ঘটনা বাতাসের হাওয়ার মধ্যে পৌঁছে যায় তার কাছে। তার এক হুংকারে পুরো শহর কাঁপে, কিন্তু প্রকাশ্যে সে আসে না। আড়ালের ভেতর থেকে দমকা হাওয়াতে লন্ডভন্ড করে দেয় পুরো এলাকা। আসলে সে একটা মাইন্ড গেমার। অল্প বয়স থেকেই সে রাজনীতিতে নয়, বরং পলিটিক্সে বেশি বুবুর্চির এক ছেলে। সে খুব সহজে ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় কোন পয়েন্টে কোথায় গিয়ে সহজে ওই জিনিসটাকে নিজের আয়ত্তে করে পাওয়া যাবে। পদে পদে মারে মাইন্ড গেম, আর এক গেমে উন্মাদ পুরো এলাকা। সে রাজনীতিতে নয়, বরং পলিটিক্সে অনেক বেশি বিশ্বাসী করে, কারণ সে মনে করে রাজনীতির থেকে পলিটিক্স অনেক বেশি টাকা। আর সে শুধু বুঝে আর চিনে টাকা। টাকা ইজ টাকা। তার মুখে আর মনে একটাই কথা, টাকা থাকলে দুনিয়াকে সে কিনে নিতে পারবে। তাই সে টাকার জন্য পারে না এমন কোনো কাজই নেই। তার নামের ভয়টা ঢুকিয়ে দিতে চায় সারা বিশ্বের, সরিয়ে দিতে চায় তার পাওয়ার সবার মাঝে। সরকারকে পর্যন্ত সে নিজের আয়ত্তে পরিচালনা করতে চায়। তাই তার মিশন হচ্ছে টাকা। সামনে ইলেকশন, মানুষ রাজনীতি নিয়ে মেতে আছে, আর এই পাগল মেন্টাল মেতে আছে পলিটিক্স নিয়ে। পরিবার বলতে তার আপন কেউ নেই। অনেক আগেই নিঃসঙ্গ নিঃস্ব ছেঁড়া হয়ে গেছে তার পরিবার। পরিবারের কথা যেহেতু এলো, তাহলে পরিবারের কথাটা পরেই বলছি। আগে চলুন তার জীবনটা শুধু টাকা কেন চায় শুনে আসি। তার নতুন জীবনে কি এমন ঘটেছিল যার জন্য সে শুধু টাকাই চায়। সে মোটামুটি ভালোই একজন গ্যাংস্টার মানুষ। মারতে কাটতে দিন দুপুরে দুবার ভাবে না সে। প্রকাশ্যে অপ্রকাশ্যে যেখানে যাকে উপড়ে ফেলতে হয় তাকে সেখানেই উপড়ে ফেলে। তার কথা একটাই, জানিস তো, নয় জীবনে বড় হতে গেলে না অনেক স্ট্রাগল করতে হয়। যেমন বড় কিছু পেতে হলে ছোট জিনিসগুলোকে ছেড়ে দিতে হয়। ভাই, আপনার সাথে অনেক দিন হলো থাকছি, অনেক কিছু শিখেছি, অনেক টাকার মালিক হয়েছি। আমাদের জ্ঞানটা আপনার নির্দেশেই চলে। জানিস তো, সবাই বলে ভালোবাসা নাকি টাকা দিয়ে কেনা যায় না। তবে আমি মনে করি টাকা থাকলে শুধু ভালোবাসা নয়, বরং পুরো পৃথিবীটাকে নিজের হাতে আনা যায়। ভাই, এতদিন হয়ে গেল আপনার সাথে আসি থাকছি, কিন্তু আপনার সম্বন্ধে কোনো কিছুই জানলাম না। আপনার পরিবারের কি হয়েছিল? আর আপনি কবে থেকে ভাই এই পদে এসেছিলেন? পৃথিবীটা অনেক ছোট, কিন্তু পৃথিবীর ভেতরটা অনেক বড়। আমরা মুখ দিয়ে বলি জীবনটা অনেক সহজ, কিন্তু জীবনটা কতটা কঠিন সেটা কেউ জানে না। কথাগুলো বলে হা হা করে হাসতে থাকে। কথাগুলো অবান্তর হলেও কথাগুলোর মানে খুঁজে পায় না নয়ন। চার দেওয়ালের রুমের মধ্যে বসে দুজনে যখন ক্রাইম বোর্ডে মেতে উঠে খেলতে, তখন হঠাৎ করে ফোনটা বেজে ওঠে নয়নের। ফোনের ওপাশ থেকে ভাঙা গলায় মৃদু আওয়াজে একজন তরুণ যুবক বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস তোরা? নতুন কোনো খবর পেলি? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আর হ্যাঁ, আমাদের বসকে আমাদের পক্ষ থেকে সালাম জানিয়ে দিবেন। হুম। ভাই, পাকা খবর আছে, কথাগুলো মন দিয়ে শুনুন। আমি আপনাদের কথা অনুযায়ী পুরো সেকশনে ছেলেপেলে লাগিয়ে দিয়েছি। প্রায় একটা সেক্টরে 1 কোটি করে টাকা দিয়েছে। শুধুমাত্র এই ইলেকশনটা জিতে গেলে সাধারণ মানুষের পথে নেমে যাবে। ও যেমন 2 হাতে টাকা উড়িয়ে দেয়, তেমনই ও 4 হাতে টাকা নিজের পকেটে পুরবে। আমি জানি। আমি বসের সাথে কথা বলে ফাইনাল ডিসিশনটা জানিয়ে দেব। তোরা আরও খোঁজ খবর নে, ও যেন কোনোভাবেই এবার ইলেকশনটা জিততে না পারে। কারণ তোরা জানিস, বস রাজনীতিতে নয়, বরং পলিটিশিয়ানে বিশ্বাসী। কথাগুলো বলে ফোন কেটে দেয় আব্দুল নামে সেই ছেলেটি। নয়ন তার ফোনটা পকেটে পুরে নেয়। তারপর এক প্রশান্তময় দৃষ্টিতে দু চোখ নিয়ে তাকিয়ে সে তার ছেলে ভয়ঙ্কর পাগলা খ্যাপার সার। সে বলে কম, করে বেশি, বুঝাই কম, বুলেট মারে বেশি। সেই মিন্টুর উদ্দেশ্যে বলে ওঠে, ভাই, জাহিদ কয়েক পরিষদে কোটি কোটি টাকা দিয়ে দিয়েছে, কারণ সে মনে করে জনগণের টাকা জনগণকে দিয়েছে। এতে তো তার পকেট থেকে 1 টাকাও খরচ হচ্ছে না। আবার জনগণের পকেট থেকে চুষে নেবে যদি সে এবার নির্বাচনে জিতে চায়।
নয়নের মুখে কথা শুনে উচ্চ সুরে সেই পাগলটা হাসতে থাকে। পাগলটা তার এইরকম কথায় উন্মাদ হয়ে ওঠে। হাসতে হাসতে এবার বলে ওঠে, এবার খেলা জমবে, এখন হবে ধামাকা বাংলাদেশে। কথাটা বলে উচ্চ স্বরে হাসতে থাকে মিন্টু। মিন্টুর আরেকটি উড নাম আছে। কেউ তাকে চিনে মিন্টু বলে, আর কেউ তাকে চিনে মেন্টাল বলে। তবে মেন্টাল নামটা শুনলেই অন্তরাত্মা কেঁপে ওঠে সবার। কালো দুনিয়ার অন্ধকার জগতের আন্ডারগ্রাউন্ডের আন্ডারওয়ার্ল্ডের টপ ওয়ান্টেড ক্রিমিনাল দ্য মেন্টাল এমকে। সবাই মেন্টাল বলে চিনে, তার আসল নাম যে মিন্টু এটা কেউ জানে না। সবাই জানে মেন্টাল ভাই বলে। মেন্টাল কোনো কথা ছাড়াই পকেট থেকে ফোনটা বের করে 3 ডিজিজের একটা পিন নেয় ইউজ করে কম্পিউটারে। তারপর সেখান থেকে ইন্টারপ্রেস করে 124525 কোডটি ব্যবহার করে কম্পিউটারের ব্রাউজ লগ ইন করে নির্বাচন কমিশনের অফিসারের পুরো কম্পিউটার জুড়ে বিচরণ করতে থাকে আর হাসতে থাকে। ফোনটা কেটে দিয়ে বলে ওঠে নয়নের উদ্দেশ্যে, কিরে, কোথায় কি করতে হবে তোকে বোঝাতে হবে না, নাকি তুই নিজেই তুলে আনবি ওকে? ভাই কাজ হয়ে যাবে, ওকে তুলে নিয়ে আসছি। হুম। তারপর নয়ন ওখান থেকে বেরিয়ে চলে যায়। পরিত্যক্ত নিস্তব্ধ বাগান বাড়ির সেই পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে বেরিয়ে পড়ে অজানা এক আগন্তুকের রূপ অজানা গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে চারিদিকে ইলেকশনের সমাগম ছড়িয়ে গেছে চারিদিকে। এমনিতেই শীতের অন্ধকারে সাদা কুয়াশার সাথে ছেয়ে গেছে পরিবেশের রাতের অন্ধকারের অগোচরে বেরিয়েছে এক হায়না। সামনেই কিছুদিনের মধ্যেই সরকারি নির্বাচন। এর মধ্যে শহরে পড়ে গেছে তাণ্ডব। মানুষের অন্তরাত্মায় আজরাইলের চেয়েও ভয়ঙ্কর এক নাম ভয়ে ঢুকে গেছে, যে নামটা শুনে মানুষ ঘরের বাইরে বের হতে ভুলে যায়। বেশ কয়েকজন মিলে বাংলো নম্বর 44 সে বেশ ফুর্তি করছে। নর্তকীরা নাচছে আর এরা টাকা উড়াচ্ছে জনগণের সাথে। তারা বেশ কয়েকজনই মিলে। হঠাৎ করে বাড়িটির সামনে এসে একটা দূর দূরান্তর বাইক এসে থামে। বাইক থেকে হিরোদের স্টাইলে মাটিতে পা ফেলে পকেট থেকে সিগারেট বের করে আকাশে ছুঁড়ে মারে। তারপর সিগারেটের ক্যাশ করে মুখে পুরে নেয়। ডান হাত দিয়ে পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালাতেই সিগারেটটা তারপর নিজের ইচ্ছে মতো টানে নিকোটিনের ধোঁয়া। বেশ কয়েকটা টান দিতেই হাত থেকে সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। তারপর একটা ঠোঁটের নিচে মুচকি স্মাইল দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় ঘরের দরজার সামনে। চোখে সানগ্লাস, পরনে স্টাইলিশ জার্মানি ব্র্যান্ডের একটা প্যান্ট, মাথা থেকে কোমর পর্যন্ত একটা কালো জ্যাকেট, আফগানিস্তানের ব্র্যান্ডের জ্যাকেট। চোখে যেই সানগ্লাসটা লাগিয়েছে ওই সানগ্লাসটা ব্র্যান্ড হচ্ছে মালয়েশিয়া। হাতে গ্লাভস ও ব্র্যান্ডেড ঘড়ি দেখে মনে হচ্ছে এটা কাতারের ব্র্যান্ডের তৈরি করা। মাথায় একটা কালো রঙের টুপি, এই টুপির ভুটান দেশ থেকে নিয়ে এসেছিল। কোমর থেকে পিস্তলটা বের করে তার সামনে নিয়ে আসে। জ্যাকেটের ভেতরে হাতার সামনে রাইফেলটা নিয়ে নেয়। রাইফেলের ব্র্যান্ডেড হচ্ছে দ্য মোস্ট গভর্নমেন্ট অফ ক্রিমিনাল দ্য পাওয়ার অফ ব্যাংক, হায়না দ্য কিলার, আন্ডারওয়ার্ল্ডের দ্য গ্রেট শীর্ষ মস্তান অ্যান্ড আন্ডারওয়ার্ল্ডের দ্য ক্রিমিনাল অফ দ্য কিলার বয়েজ মেন্টাল। রাইফেলটা বাংলাদেশের তৈরি করা, কিন্তু রাইফেলের ভেতরে যে বুলেটগুলো আছে সেই একটা বুলেট তৈরি করা হচ্ছে চীন দেশের। চীন দেশ থেকে আগত তার একটা বুলেট। হয়তো তার ইশারা ভুল হতে পারে, কিন্তু যার শরীরে বুলেট লাগে তাকে উপরের টিকিট ধরাতে মোটেও মিস করে না এই চীনের তৈরি বুলেট। দরজার সামনে এসে আগন্তুকটা দাঁড়ায়। তারপর পকেট থেকে হাতটা বের করে দেওয়ালের কলিং বেল বাজিয়ে দেয় 3 বার। টুং টুং শব্দের ভেতর থেকে একজন এসে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথেই ছেলেটি আগন্তুককে দেখার আগেই মাটিতে লুটিয়ে পড়ে। কেননা ছেলেটি দরজা খুলেই চোখ মিলে তাকানোর আগেই দরজার বাইরে যে আগন্তুকটি দাঁড়িয়েছিল সে আগন্তুকটি ধারওয়ালা ব্লেড দিয়ে ছেলেটির গলার শিরা উপশিরা শ্বাসনীলা কণ্ঠনালী এক টানে ছিদ্র করে দেয়। মুহূর্তের মধ্যে ফিনকি কেটে তাজা লাল রক্ত বের হতে থাকে। সমুদ্রের ঢেউয়ের চেয়ে দ্রুত বেগে শরীরের বয়ে জমিনে পড়তে থাকে। ছেলেটির চোখ মিলে তাকানোর আগেই চোখ বন্ধ করে জমিনে পড়ে যেতে নিলে আগন্তুকটি তার ডান পাটা বাড়িয়ে দেয় ছেলেটির মাথায়, তার পায়ের মধ্যে দিয়ে পড়ে। তারপর আগন্তুকটি ছেলেটির মাথাটাকে খুব যত্ন সহকারে জমিনে ফেলে দেয়। কেননা আগন্তুকটি জানে যে গুলি করলে শব্দ হবে অথবা ছেলেটি চিৎকার করবে, তাই বুদ্ধি খাটিয়ে আগন্তুকটি মেন পয়েন্টে তার শিল বসিয়ে দিয়েছে। তার ক্যারেক্টার নেই
কোনো ক্ষমা নেই, কোনো দাড়ি, একেবারে ফুল স্টপ। ভেতরে কয়েকজন রাজনৈতিক দলের নেতা বসে বেশ নর্তকীদের নাচ দেখছে। তাদের সাথে ওর উন্মাদ হয়ে মেতে উঠেছে তখনই তাদের ভেতর থেকে সম্রাট নামের এক রাজনৈতিক নেতা হালকা হেসে বলে ওঠে, আরে ওই নৎকি, শুধু কোমর নাচালেই হবে নাকি? আমাকেও সুখ দিতে হবে। আয় রে আয়, আমাকে সুখ দে, তোকে টাকার বিছানায় শুয়ে রাখবো। এদিকে প্রায় 10 জনের মতো সিকিউরিটি পুরো হল রুমটাকে ভালো করে নজরদারি করছে, যেন বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। তারা সেই লোকটিকে বাইরে যেতে দেখেছিল, কিন্তু ছেলেটি বাইরে থেকে আর ভেতরে আসতে দেখেনি। একটি সিকিউরিটি গার্ড দরজা দিকে এগিয়ে যায়। আগন্তুকটি গুটি গুটি পায়ে এগিয়ে আসে। যখনই আগন্তুকটি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে যাবে, তখনই সিকিউরিটি গার্ডটি বের হয়। সিকিউরিটি গার্ডটি কোনো কিছু বুঝে ওঠার আগেই আগন্তুকটি পকেট থেকে একটা ধারালো চাইনিজ ছড়ি বের করে মাথার মাঝ বরাবর কপালের ওপর কোপ দিয়ে দেওয়ালে গেঁথে দেয় সেই সিকিউরিটি গার্ডটির মাথাটি। সিকিউরিটি গার্ডটি যখনই আহা বলতে যাবে, তখনই তার মুখের ওপর 5 আঙুলের গোটা হাত ঢুকিয়ে দেয়। তারপর তার মুখের ভেতর থেকে কণ্ঠনালীটা ছিঁড়ে বের করে নিয়ে আসে। আগন্তুকটি মুচকি একটা হাসি দেয়, সেখান থেকে কেটে পড়ে। আর সেই সিকিউরিটি গার্ডটি ঠাই মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। রুমের মধ্যে বসে আসে সম্রাট, মুক্ত, মোজারুল এবং সাকিব। ওদের মধ্যে থেকে প্রায় 5 জনের মতো নর্তকীরা তাদের অঙ্গ নাচানো নাচ দেখিয়ে তাদেরকে মাতাল করে রাখে। সম্রাট নামের সেই মধ্যবয়স্ক ব্যক্তিটি বলে ওঠে, ওই ফিগারওয়ালা নৎকি, তুই আমার কোলে এসে বস। আরও কিছু বলতেই মুখটা হা করেছে সম্রাট, কিন্তু শেষ কথাটি উচ্চারণ করার আগেই হঠাৎ কোথা থেকে যেন ঝড়ের মতো সিডর তুফান হায়রা রকেটের গতিতে এসে সম্রাটের শরীর থেকে মাথাটা আলাদা করে মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যায় একটা অজানা আগন্তুক। আগন্তুকটা রামদা থেকে ঠপ ঠপ করে এখনো ফ্লোরের ওপর রক্ত পড়ছে। ছটপট করতে করতে সম্রাটের সাদা ফ্লোরটা রক্তে লাল হয়ে গেছে। উপস্থিত বাকি 3 জন এই দৃশ্য দেখে যে যার জায়গা পদত্যাগ করে অন্তর আত্মাসহ কেঁপে ওঠে সবার চোখে এক আতঙ্ক, ভয়, পিন পিন নীরবতা বিরাজ করছে। পুরো রুমটা নিস্তব্ধ হয়ে গেছে। সেখানে এতক্ষণ চলছিল ডিজে গান, সেখানে শুরু হয়েছে আর্তনাদ। ছেলেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। এখনো মাথা তুলে তাকায়নি, সামনে দাঁড়িয়ে আছে। মাথা কাটা দেহটি এখনো সেখানেই ছটফট করছে। মাথাটা এখনো লাফালাফি করছে ফ্লোরের উপর। গলার শিরা উপশিরা কেটে যাওয়ার কারণে গলার মাঝখান দিয়ে যেমন গরুর জবাই করলে ফিনকি দিয়ে ফুল করে রক্ত বের হতে থাকে, তার চেয়েও দ্রুত স্পিডে রক্তের স্রোত বইতে শুরু করে। তারপর চেয়ারটা নিজের দিকে টেনে নিয়ে পায়ের উপর পা দিয়ে বসে পড়ে। সবাই দেখে কুপোকাত, হ্যান্ডসাম, স্টাইলিশ একটা ছেলে তাদের 3 জনের সামনেই বসে আছে। কেউ কোনো কথা বলতে পারছে না। নর্তকীরা লুকিয়ে পড়েছে। তারা 3 জন হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে যুবকটির দিকে। যুবকটি একটি হাসি দিয়ে বলে ওঠে, আমি শুনেছি এখানে একটা ডিল হতে চলেছে, প্রায় 300 কোটি টাকারও বেশি। আমি চাই এই 300 কোটি টাকা পুরো আমাকে দিয়ে দেওয়া হোক ট্যাক্স হিসেবে। আগন্তুকটা মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা 3 জন যেন আগন্তুকটি এরকম কথা শুনে যেন যাত্রাপালার টিকিট কেটে ঢোকার কথা বলছে। তার এরকম কথায় উচ্চস্বরে হাসতে থাকে তারা 3 জনে। উপস্থিত থাকে 3 জনের মধ্যে থেকে সাকিব বলে ওঠে, কি রে খাঙ্কিরপো, তুই কি বলিস? আমরা রাজনীতি করে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা কামাবো এত কষ্ট করে, আর তোকে সেই টাকা দিব? আগন্তুকটি সাকিবের মুখে এরকম কথা শুনে তেমন কোনো রিয়াকশন দিল না। পকেট থেকে হালকা করে ব্ল্যাক কালারের সিগারেট বের করে লাইটার জ্বালিয়ে নিকোটিনের ধোঁয়াগুলো ছাড়তে থাকে। আকাশের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে সিগারেটটা হাতে নিয়ে কেউ কোনো কিছু না বুঝে ওঠার আগেই সাকিবের 2 চোখের মধ্যে জ্বলন্ত সিগারেটের নিকোটিনের সহ সিগারেটটা ঢুকিয়ে দেয় তার 2 চোখের মধ্যে। চোখগুলো মুহূর্তের মধ্যে ঝলসে গিয়ে কালো রঙে রূপান্তরিত হয়ে যায়, পুরো অন্ধ হয়ে যায়। যন্ত্রণায় ছটফট করতে থেকে সাকিব দৌড়াতে থাকে। এটা দেখে বাকি উপস্থিত থাকা আরো 2 জন, মুক্তা আর মোজাহারুল, ভয়ে জোড়া শুরু করেছে। সবাই উপরে বসে পড়ে। তারা 2 জন কেউ কোনো কিছু বলতে পারে না। তারপর সাকিবের মুখের ভেতর থেকে হাত ঝুঁকিয়ে জিহ্বাটা বের করে নিয়ে আসে বাইরে। তারপর জ্বলন্ত সিগারেটের আগুন দিয়ে তার জিহ্বার মধ্যে ফোঁটা দিতে থাকে। মুহূর্তের মধ্যে জিহ্বাটা পুড়ে ফোসকা দিয়ে ছাই হয়ে যায়। জিহ্বার ভেতরে রাখতে পারছে না, বাইরেও রাখতে পারছে, শুধু বাইরে বাংলা কুত্তার মতো জিহ্বাটাকে বের করে রেখে ফ্লোরের সাথে ঘষতে থাকে সে।
তারপর তার এটিএম কার্ড, ডেবিট কার্ড, ব্ল্যাক কার্ড, সিডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কোম্পানির লাইসেন্স, এমনকি তার পুরো প্রপার্টি নিয়ে নিজের আয়ত্তে নেয় সেই আগন্তুকটি। তারপর সেই আগন্তুকটি নর্তকীদের সামনে সাকিবকে পুরো উলঙ্গ করে। সাকিবকে অনেক বিশ্রীভাবে সারা শরীরে ব্লেড দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খণ্ড খণ্ড করে দেয় শরীরের চামড়া কেটে, মাংস কেটে তার উপরে রাসায়নিক 40 এফআইডি নামক এক রাসায়নিক ঢেলে দেয়। মুহূর্তেই মধ্যে পুড়ে শরীরে আগুন চলে যায়। এমনিতেই যা অত্যাচার হয়েছে, শরীরের ব্যথায় না পাচ্ছিল দৌড়াতে আর না পাচ্ছে সহ্য করতে, শুধু পাগলের মতো চিৎকার করছে। সাকিবের এরকম ভয়ানক মৃত্যু দেখে গলা শুকিয়ে গেছে মোজাহারুল আর মুক্তা। তারা কোনো কথা ছাড়াই ভয়ে তারা তাদের প্রপার্টির সম্পদ সবকিছু লিখে দেয় ওই আগন্তুকটির নামে, একটু হেসে বেরিয়ে আসে সেখান থেকে, যেন তারা হাত ছেড়ে বাঁচলো। কিন্তু তারা জানে না আরও তাদের সাথে নতুন কিছু হতে চলেছে। বেরিয়ে যাবার সাথে সাথেই নয়ন সহ আরও 7 জন সেই বাংলোর ভেতর প্রবেশ করে। তারপর সেখান থেকে এত কিছু ঘটে যাওয়ার পরও রঙ্গনীলা মেতে ওঠে। নর্তকীরা নিয়ে পড়ে থাকে একটা রুমে। এটা দেখে যেই 7 জন রুমের মধ্যে প্রবেশ করেছিল, তারা নিজেদের সামলাতে না পেরে তারা ওই কাজে লিপ্ত হয় এবং উপস্থিত থাকা রুমের মধ্যে সবাইকে নৃশংসভাবে হত্যা করে পুরো রুমকেই আগুন জ্বালিয়ে বেরিয়ে পড়ে। আর সেখানে লিখে দেয় মেন্টাল দ্য এমকে। দেখতে দেখতে রাতটা ঘনিয়ে এসেছে। চারদিকে মোটামুটি ফজরের আজান দেওয়া শুরু করেছে। মুসলিমরা মসজিদে যাচ্ছে, কেউ বের হচ্ছে শরীরচর্চায়, আবার কেউ বের হচ্ছে নিজের জীবিকা নির্বাহ করার জন্য কঠোর পরিশ্রমের উদ্দেশ্যে, কেউ তার আপনজনের কাছে দেশ বিদেশে থেকে ফেরত এসে। রাতের এই পিন পিন নীরবতা বিরাজ কেটে সকালের কোলাহলে মেতে ওঠে পুরো দুনিয়া। সকালের এই মনোমুগ্ধকর পরিবেশে খবরের কাগজে, টেলিভিশনের পর্দায় সাংবাদিকদের কোলাহল, মানুষের সমাগমে পুরো বাড়িটাকে বাংলো নম্বর 66। বাড়িটিকে ঘিরে হাজারো মানুষ একের পর এক মৃত লাশের বডি বের করছে আর সাংবাদিক টেলিভিশনের খবর প্রচার করছে। মানুষ পত্রিকা পড়ছে। পুলিশ, সিআইডি তদন্ত করে জানতে পেরেছে এসবের পেছনে গ্যাংস্টার দ্য কিলার ও পাওয়ার হায়না ব্যাংক মাফিয়া দ্য কিলার, ভয়েস দ্য বাদশাহ দ্য অফ দ্য ইটস গডফাদার দ্য এমকে। এমকে নামটা শুনতেই মানুষের শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়। তারা জানে যে এই এমকে কতটা ভয়ানক। বাংলাদেশের প্রায় 9টি ও বেশি আইন বাহিনী এই এমকে খুঁজে বেড়ায়, কিন্তু এখনও এর কোনো কোল কিনারা খুঁজে পায়নি। শুধু এতটুকুই জেনেছিল যে রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং পলিটিক্সে বিশ্বাসী এবং পারদর্শী। দেখতে দেখতে সকাল 9টা বেজে যায়। ভার্সিটির ছাত্রছাত্রীরা, স্কুলের ছাত্রছাত্রীরা তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করেছে। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে একটি হ্যান্ডসাম, ড্যাশিং লুক দ্য পারফেক্ট বডি। কলেজের গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে সেই অজানা ছেলেটিকে দেখতেই কলেজের ভেতর থেকে একজন চিৎকার দিয়ে বলে ওঠে, ভাই মানতে হবে তোর পাওয়ার আছে। আর তোকে দেখলে আচ্ছা আচ্ছা মন্ত্রীগুলো তাদের প্যান্টে হিসু করে দেয়। জানিস তো ভাই, পিছনে 10 জনকে নিয়ে সাহসিকতা দেখাতে নেই, বরং সামনে 10 জন রেখে একাই লড়ে যাওয়াটাকে সাহসিকতা বলে। এবারে এমপি পর্যায়ে গেলি না কেন? আমাদের পুরো কলেজ তোকে ভোট দিবে। আরে পাগলা, এমপির তো কোনো দামই নেই। এদেশে তোর কোনো মূল্য নেই। এমপি কেউ তো কিনে রাখা যায় নিজের জুতার নিচে। আমি এমন একজন হতে চাই, আমার কোথায় দেশ চলবে। অল দ্য বেস্ট বন্ধু, আমরা সবসময় আছি তোর পাশে, আছি, থাকবো আর থাকছে। জয় বাংলা। আমি ইসলামের একজন বীর সৈনিক যোদ্ধা, জামাত ইসলাম। আচ্ছা শোন, সবাই কালাসে যাই। মিন্টুর পোশাকে আছে হ্যান্ডসাম, স্টাইলিশ, ড্যাশিং লুক। যেতে যেতে চোখ পড়ে মিন্টুর একটা ডানা কাটা পরির দিকে। আহ, দেখতে যেন কি মায়াবী। হাতে কাঁচির চুড়ি, ঠোঁটে লাল গোলাপের লিপস্টিকের, মুখে লেগে আছে মধুময় হাসি, চুলগুলো ছেড়ে দেওয়া, কমানোর পর্যন্ত কোমর দোলানো। অসম্ভব সুন্দর রূপবতী, এই ভার্সিটির সর্বোচ্চ সেরা বিশ্ব সুন্দরী মেয়ে মিনা। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পের বিশেষ একটা কথা আমি তুলে ধরছি। আমি রাইটার হবার পাশাপাশি একজন চ্যানেলের অ্যাডমিন। আপনারা অনেকেই আমাদের সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন এবং আপনাদের আমরা রিপ্লাই দিই, আপনাদের সাথে আমরা কথা বলি। পরিশেষে ভাই ও বোনেরা, আপনারা নিজেরা অশ্লীল কাজে যুক্ত থাকেন এবং আমাদেরকেও আপনাদের অশ্লীল কাজে যুক্ত করেন। আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে 2 হাত জোর করে বলছি, আমাদের সাথে কথা বললে কথা বলতে পারেন, কিন্তু আমাদের অনুমতি ছাড়া কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে অথবা কোনো জায়গায় আমাদের অ্যাড করবেন না। কারণ হচ্ছে আমরা ইসলাম ধর্মের জনগোষ্ঠী, তাই আমাদের কাছে
আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের সাথে ভালোভাবে ভালোবেসে কথা বলতে পারেন, আপনাদের সুখ দুঃখের কথা বলতে পারেন, পাশে থাকতে পারেন, সাপোর্ট দিতে পারেন। আর যদি কেউ আপনারা আপনাদের জীবন কাহিনী বলতে বা লিখে দিতে চান, আমরা জানাতে পারেন, আমরা চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের চ্যানেলের ভয়েস আর্টিস্ট ছেলে এবং মেয়ে উভয় লাগবে। সো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কিন্তু ভদ্রতার সহিত আমাদের সাথে কথা বলো প্লিজ। তোমাদের কাছে একটা অনুরোধ, মানুষের সামনে একটা গল্প প্রেজেন্টেশন করা খুবই সহজ, কিন্তু এই গল্পটাকে প্রেজেন্টেশন তৈরি করতে খুবই কঠিন। যাই হোক, অনেক কথা বললাম, চলুন গল্পের মূল পয়েন্টে ফিরে আসি। এর আগে বলে রাখি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এর পরিবর্তে আশিক ভাইয়া এবং প্রিয়াঙ্কা আপু দুজনেই 2 হিট নাম্বার 1 পাওয়ারফুল গল্প আসতে চলেছে শুধুমাত্র আমাদের এই চ্যানেলে। হ্যাঁ, মিনা, এই মিনাই হচ্ছে ডানা কাটা পরি, দেখতে অসম্ভব সুন্দর, হিট নাম্বার নায়িকা। উপর থেকে নিচ পর্যন্ত পুরো লাল গোলাপের পাপড়ির মতো টকটকে লাল রঙের সাদা রঙের থপথপে। মিনার দিকে হা করে তাকিয়ে আছি, চোখের পলকে যেন ফেলছে না। এদিকে দৃষ্টি পড়ে যায় মিনার। মিনা মিন্টুর সামনে এসে গিয়ে তুড়ি বাজিয়ে বলে ওঠে, কিরে হাবলা, এইভাবে আমার দিকে হা করে তাকিয়েছিস কেন? নিজের চোখকে হেফাজত কর, না হলে তোর চোখ দুটো খুলে তোর হাতে ধরিয়ে দিব বলে দিলাম। মিন্টু এক মোহ লাগা মায়া দৃষ্টিতে তাকিয়ে আছে মিনার দিকে। মিনা এই বলে যখনই চলে যেতে নিবে, তখনই পেছন থেকে কয়েকজন ভরা মাঠে মিনার হাতটা টান দেয়। ভার্সিটির ভরা মাঠে জনজন দিয়ে ভরা। ভার্সিটির ছাত্রছাত্রীরা হা করে তাকিয়ে আছে দুজনের দিকে। সবার সামনে জড়িয়ে ধরে মিনাকে। হালকা করে মিনার গেলে ছোট্ট করে একটা লাভ কিস দিয়ে বলে ওঠে মিন্টু, হাহা, তুই জানিস আমি কে? আমি মিন্টু। তোর বাবাকে বলে দিস আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় পরশু, আর পরশু না হয় তরশু তোকে আমার করেই ছাড়বো। জানিস তো আমার নামটা কি? সবার ভাই, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, মিন্টু ভাই। শালা, তোকে তো দেখে নিব আমি। তুই জানিস না আমার বাবা কতটা ভয়ঙ্কর, আর আমার ভাইয়া, তুই তো বিরোধী দলের ফাটি। তোর সাথে কোনোদিনই আমার বাবা বিয়ে দিবে না। সো আমার পেছনে না ঘুরে কোনো রাস্তার ভিখারির মেয়েকে গিয়ে বিয়ে করে নে, এটাই তোর ভালো হবে। ওকে, সুন্দর একটা ছন্দ তোকে বলি, ফাঁকা কলসি বাজে বেশি, শুধু গলা ফাটালেই চলে না, মাইন্ড গেমও লাগে। তোকে তো আর কোনো কথা না বলে মিনার ঠোঁটে আলতো করে একটা লিপ কিস করে তার বন্ধুদের নিয়ে নিজের ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মিন্টু। আপনারা ভাবছেন কি হচ্ছে এখানে? শেষ পর্যন্ত গল্পের সাথে থাকুন, ভেরি ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে আসছি আপনাদের সামনে আজকে। মিনা কোনো কথা না বলে মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এই মিনা হচ্ছে এমপি দেলোয়ার হোসেনের মেয়ে। দেলোয়ার হোসেনের একটাই মাত্র মেয়ে, সেটা হচ্ছে মিনা। টাকা আর সম্পদের কোনো অভাব নেই, সাথে সম্মান বিলাসবহুল জীবনযাপন তাদের। তার মেয়ে মিনাও এই ভার্সিটির একজন শিক্ষার্থী। মিনার চাচাতো ভাই মিন্টু, আর মিন্টুই হচ্ছে চাচাতো বোন মিনা। আপনারা ভাবছেন তাহলে দুজনে কি হলো? আসলে মূল কাহিনী হচ্ছে মিন্টু মিনাকে ভালোবাসে আর মিনা মিন্টুকে ভালোবাসে। একে অপরকে খুব ভালোবাসে, তাদের নিজেদের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। সকালে আজকে এই কাহিনীটা ঘটিয়েছে তারা, যার কারণে রেগে আছে ভীষণ মিনা মিন্টুর ওপরে। আসলে মিনা আর মিন্টু এই বাড়িতে একই বাড়িতে থাকে, কিন্তু কালকে মিন্টু সারা রাত বাড়িতে যায়নি বলে ভীষণ রেগে যাচ্ছে মিনা, কারণ সে সারা রাত মিন্টুকে জড়িয়ে ঘুমাতে পারেনি, তাই তার মাথা ভীষণ গরম আছে তার প্রতি। সকালেও বাড়িতে যায়নি, সরাসরি ভার্সিটিতে চলে এসেছে। এমনকি দুজনের বিয়েও হয়ে গেছে, পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়েছে। অল্প বয়সে তারা নিজেরাই নিজেদের মতের ইচ্ছে বিয়ে করে নেয়, যাতে নিজেদের কোনো পরকীয়ায় যুক্ত না হতে হয় সেজন্য। ভার্সিটিতে সবাই আড্ডা দিচ্ছে, এদিকে শহরের একের পর এক রোমাঞ্চকর কাহিনী ঘটে চলেছে শহরের বিভিন্ন স্থানে। পাওয়া যাচ্ছে রাজনৈতিক নেতাদের লাশ, শহরে হরতাল, বিভিন্নভাবে তাণ্ডব। সেখান থেকেই বলে ওঠে মিনার বান্ধবী সুধা, কি রে, তুই দুলাভাইয়ের সাথে এইভাবে ক্যাম্পাসে ঝগড়া করলি কেন? আজ মনে হয় দুলাভাই তোকে আদর করতে ভুলে গেছে। শাকচুনি চুপ কর, যদি আর কথা বলিস না তোর মুখে মারবো এক ঘুষি। ওর আজকে কপালে দুঃখ আছে, ও আমাকে সকালে কিস না করে চলে এসেছে ভার্সিটিতে। ও জানে না ও ঠোঁটের ছোঁয়া না পেলে আমার দিনটাই ভালো যায় না। আজকে ওকে শুধু একবার পাই, তারপর ওর ক্লাস নেব ভালো করে। তোরা আর যাই বলিস দোস্ত, তোরা দুজনে একটা খাস মাল রে, তোদের জুটিটাকে হেব্বি মানিয়েছে।
এইভাবে কথা বলছে নিজেদের। মিন্টু নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছে ভার্সিটিতে। বসে আছে সাজু, জয় সহ আরও অনেকে। তাদের মধ্যে থেকে সাজু বলে ওঠে, ভাই ভাবির সাথে এভাবে ঝগড়া না করলেও পারতিস। আজকে তোর কি অবস্থা হবে জানিস তুই? তোকে তো আজ চুপ বেটা, শুধু ওকে নাকি বল, ওর পুরো শরীরকে পেটাবে বেল দিয়ে। ভাবি মাইরি হেব্বি রেগে আছে। চুপ বেটা, আমার মিসেসের রাগ কিভাবে ভাঙাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। সো আমার মিনা পাখিকে নিয়ে তোদেরকে ভাবতে হবে না, আমি নিজেই ওকে ম্যানেজ করে নিতে পারবো। জানি রে ভাই, তাছাড়া তোর পাওয়ার আছে, ক্ষমতা আছে, অর্থবিদ আছে, তোকে সবাই চিনে কম বেশি। সে যাই হোক, তোর মিনা পাখি তো বাইরে চলে গেছে। তুই আর এইখানে থেকে কি করবি? তুইও চলে যা, না হলে তোর কপালে কিন্তু দুঃখ আছে, বলে দিলাম। ঠিক বলেছিস ভাই, ওর কাছে যেতে হবে। সে কালকে থেকে আদর করতে পারিনি, ভীষণ রেগে আছে আমার উপরে, তাই আমি গেলাম, তোরা আসিস। এই বলে মিন্টু ইউনিভার্সিটি থেকে বেরিয়ে পড়ে আর অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ভার্সিটি থেকে বের হতেই পরপর তিনটি বাইক এসে সেখানে মিন্টুর সামনে থামে। তারপর মিন্টু কোনো কথা ছাড়াই মানুষের আড়ালে চোখের অগোচরে বাইক তিনটির মধ্যে থেকে একটি বাইকের ওপর চেপে বসে। মুহূর্তের মধ্যেই চোখের পলকের ফাঁকে গাড়ির ফুল স্পিডে ভার্সিটির এলাকা ছেড়ে চলে যায় তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। বাইক তিনটি চলে আসে একটা গ্যারেজের সামনে। বাইকটি থেকে নেমে একটা ছেলে গ্যারেজের ছাপ খুলে দেয়। তারপর চারজন মিলে ভেতরে প্রবেশ করে। চারদিকটা অন্ধকার ছেয়ে গেছে। ভেতর থেকে শুধু শোনা যাচ্ছে মানুষের একটা বুঙানোর আওয়াজ। তাদের চারজনের মধ্যে থেকে একজন গিয়ে গ্যারেজের ভেতরে বাতি অন করে। লাল রঙের লালচে বাতি 200 ওয়াল্টে জ্বলে ওঠে। টেবিলের সামনে চেয়ারের সাথে বাঁধা রয়েছে একজনকে। ছেলেটির চোখে রুমাল বাঁধা, মুখে কাপড় ঢোকানো, পা ও হাতে চেয়ারের সাথে রশি বাঁধা। সবটা দেখে মিন্টু ওরফে এমকে কোনো কথা না বলে সেখান থেকে ইশারা দিয়ে বেরিয়ে পড়ে। তারপর বেরিয়ে পড়ে এমকে। দ্রুত বাইক চালিয়ে তাকে পৌঁছে দিতে বলে তার বডিগার্ডগুলো। দ্রুত তারা বাইক স্পিডে চালিয়ে আসে তার নিজ গন্তব্যে। বাড়ির সামনে থেকে বাইকগুলো নামিয়ে দিয়ে চলে যায় তারা নিজ গন্তব্যে। গুটি গুটি পায়ে মিন্টু বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজাতেই ভেতর থেকে মিন্টুর চাচি আম্মু দরজা খুলে দেয়। তারপর সে বাড়ির ভিতরে প্রবেশ করে। তার চাচি আম্মুকে সালাম দেয়। মিন্টুকে দেখতেই বলে ওঠে, কিরে বাবা, কোথায় ছিলিস এই কয়দিন? জানিস তো তোকে ছাড়া পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তোর চাচু তোর জন্য কত টেনশন করে, আর তুই কি না জানিয়ে বাইরে থাকছিস? মিন্টু তার চাচি আম্মুর কথা শুনে কোনো রকম কথা ছাড়াই চাচি আম্মুর গলাটাকে জড়িয়ে ধরে আলতো গলায় বলে ওঠে, কি আম্মু, আস্তে নাস্তে শুরু করে দিলে? আমি জানি যে তোমরা আমার জন্য কত টেনশন করো, আর বাবাইকে তো বলে দিয়েছি যেন আমার জন্য টেনশন না করে। হয়েছে, আর ন্যাকামো করতে হবে না, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। ওকে আম্মু, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছি। এই বলে মিন্টু আর কোনো কথা না বলে সেখান থেকে সিঁড়ি ভেদ করে তার নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। বাথরুমে ঢুকেছে ফ্রেশ হতে। শাওয়ারের নিচে পানি ছেড়ে দিয়ে ইচ্ছে মতো শরীরটাকে ভিজিয়ে দিচ্ছে। হঠাৎই করে বাথরুমের দরজা ভেদ করে দৌড়ে গিয়ে জাপটে ধরে আচমকা এমন হামাতে মিন্টু চমকে ওঠে। পরক্ষণেই আগন্তুকটির ছোঁয়া পেতেই বুঝে যায় যে কে এই ব্যক্তিটা। তার না দেরি করে জড়িয়ে ধরে আলতো করে চুমু খায় কপালে। অজানা আগন্তুকটি বলে ওঠে, আমার কপালে চুমু খেলে হবে না, আমার 2 ঠোঁটে চুমু খেতে হবে, তবে তোকে আজকে মাফ করব। শুধু এইটুকুই? আগে তুই এটুকু তো করে দেখা, তারপরে তোকে দেখাচ্ছি। মিনার কথা শুনে মিনাকে নিজের কোলের ওপর নিয়ে নেয়। তারপর 2 ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। প্রায় 5 মিনিট এইভাবে শাওয়ারের নিচে তার 2 ঠোঁট নিয়ে ভিজতে থাকে। এদিকে মিনা পিছন থেকে মিন্টুর মাথার চুলগুলো খামচে ধরেছে। প্রায় অনেকক্ষণ এইভাবেই কেটে যায়। দুজন দুজনকে আগলে ধরেছে। ভালোবাসার এক রোমাঞ্চকর মুহূর্তে ডুকরে কেঁদে ওঠে মিনা আর বলে ওঠে কাঁদো কাঁদো গলায়, তুই আমাকে একটু ভালোবাসিস না। যদি আমাকে ভালোবাসতি তাহলে তুই আমাকে না বলে কোথাও যেতিস না। তোর সাথে এখন আর কোনো কথা নেই। কালকে আদর করতে পারিনি বলে মন খারাপ? চিন্তা করিস না, কালকের আদরটা আজকের রাতে পুষিয়ে দিব। যা দুষ্টু, আমাকে লজ্জা দিতে বুঝি তোর ভালো লাগে? এইভাবে তারা দুজন প্রায় অনেকক্ষণই ধরে শাওয়ারের নিচে ভিজে গোসল করে ফ্রেশ হয়ে নিচে জান্নাত বেগমের হাতে নিজেরাই খাইয়ে নিবে বলে খাবার নিয়ে বসে আছে ডাইনিং টেবিলে জান্নাত বেগম। তারপর দুজনেই আবার চলে আসে নিজের রুমে। সব কিছু গোছাতে শুরু করে। আর মিন্টুর চাচি দেলোয়ার হোসেনের
আরবের শ্বশুর তিনি গিয়েছিলেন রাজনৈতিকের কিছু কাজ করতে বাইরে। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত 9টা ছুঁই ছুঁই প্রায়। দুজনে কাঁথার নিচে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ল্যাপটপের পাশে কাজ করছে মিন্টু, আর মিনা দুষ্টুমি করছে ওর সাথে। এমন সময় বিছানার উপরে থাকা স্মার্টফোনটি মিন্টু বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় অজানা থেকে ফোন এসেছে। ফোনটা যখনই রিসিভ করতে যাবে তখনই মিনা ফোনটা রিসিভ করেই আর বলে ওঠে, এই কে রে তোরা? তোদের আক্কেল জ্ঞান নেই? এখন কোন সময় তোরা ফোন করেছিস? তোরা জানিস না এখন আমি আমার জামাইটাকে আদর করছি? তোদের সাহস কি করে হয় বলতো যে তোরা এই সময় ফোন করিস? মিনার কথা শুনে মিন্টু মাথায় হাত দিয়ে দেয়। ফোনের ওপাশে কে ছিল না ছিল কোনো কিছু না ভেবেই না জেনেই হুট করে এতগুলো ঝাড়ি দিয়ে দেয় মিনা অজানা ব্যক্তিটিকে। ফোনের ওপাশে থাকা অজানা ব্যক্তিটি এতগুলো ঝাড়ি খেয়ে কোনো কথা না বলে চুপটি করে ফোনটি কেটে দেয়। তারপর মিনাকে চুপ করিয়ে মিন্টু নিজের বুকের সাথে জড়িয়ে নেয়, কিন্তু তবুও যেন মিনা শান্ত হচ্ছে না। তাই আর কোনো কিছু উপায় না পেয়ে মিন্টু দুই ঠোঁট একত্রিত করে দেয় মিনার দুই ঠোঁটের সাথে। তবে যেন মিনা একটু শান্ত হলো। তারপর তাকে বুকের সাথে জড়িয়ে ধরে। ফোনের দিকে তাকিয়ে দেখতে পায় এটা আর কেউ না, বরং তার চাচা দেলোয়ার হোসেনের গোপন সিক্রেট নাম্বার থেকে ফোন এসেছে তার কাছে। কিন্তু মিনা এখনো জেগে আছে, না করতে পারছে ফোন, না করতে পারছে মেসেজ, আর না পারছে। তাই আর কোনো কিছু উপায় না পেয়ে মিনাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে, সাথে তাকে আদর করতে থাকে। আদর করতে করতে এক পর্যায়ে মিনার সাথে সে হারিয়ে যায় অজানা সেই সমতলের সাগরের গহীনের বুকে। দুজনে ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায়। তারপর মিনাকে শুইয়ে দিয়ে নিজের পোশাক পরে বেরিয়ে যায় এক অজানা আগন্তুকের উপর। বাইরে বের হতেই পকেট থেকে ফোনটা বের করে দেলোয়ার হোসেনের নাম্বারে ফোন দেয়। দেলোয়ার হোসেন কেবিনে বসে মাথায় হাত দিয়ে নিকোটিনের ধোঁয়াগুলো ছাড়ছে আর আকাশে উড়িয়ে দিচ্ছে। এক পর্যায়ে মিন্টু ফোন করতেই রিসিভ করে দেলোয়ার সাহেব। দেলোয়ার হোসেন ফোন রিসিভ করে বলে, জি চাচা বল, কি হয়েছে? কোনো খবর পেয়েছো? তুমি কোথায় আছো? দ্রুত আমার কেবিনে চলে আসো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা বলার আছে। চাচা এখন তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ আমি একটা মিশন কমপ্লিট করব, তারপরে তোমার ওখানে যাব। কিছুক্ষণ অপেক্ষা করো। আমি এখানে ওয়েট করছি, তোমার কাজগুলো সেরে দ্রুত আমার কাছে আসো, তোমার সাথে খুবই জরুরি বিষয়ে কথা বলার আছে। ওকে চাচা। ফোন কেটে দেয় এই বলে দেলোয়ার হোসেন। অজানা আগন্তুকটি পায়ে হেঁটে রাস্তার মাঝে আসতেই ব্ল্যাক কালারের দুটি BMW কার এসে থামে। গাড়িগুলো থেকে একজন মুখোশধারী ব্যক্তি বের হয়ে গাড়ির জানালা খুলে দেয়। তারপর ভেতরে প্রবেশ করা অজানা ব্যক্তিটি। গাড়িগুলো সেখানে আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে অজানা এক সংগ্রামের উদ্দেশ্যে। এদিকে সামনে এর কয়েকদিনের মধ্যে নির্বাচন, তাই মানুষ এখন থেকেই আতঙ্কের সাথে হইচই লাগিয়েছে পুরো শহরে। সাংবাদিকদের খবরাখবর তোলপাড় লেগে গেছে পুরো টেলিভিশন এবং খবরের কাগজের হেডলাইনে। এদিকে রাতের অন্ধকারে একের পর এক পাওয়া যাচ্ছে রাজনৈতিক নেতাদের মৃতদেহ। গাড়িগুলো ফুল স্পিডে ফাঁকা রাস্তার মধ্যে এই অন্ধকারে একেবারে হাই ফুল স্পিডে এই রাস্তা কাঁপানোর এক সংগ্রাম চলছে দ্রুত বেগে। অন্যদিকে আপনাদের টুনটুনি মিনা পাখি মিনা ঘুমের ঘরে বলছে, ওই শোন, আমাকে আরও আদর কর, আমার ঠোঁটে নয় আর কপালে নয়। এবার তোকে আমার বুকে কিস করতে হবে। আমি মা হতে চাই, তুই আমাকে আরও আদর দিবি, আমাকে মা হওয়ার সুখ দিবি। মিনা স্বপ্নের ঘরে এতগুলো বলতে থাকে, বড্ড বেশি সে ভালোবাসে মিন্টুকে। গাড়ি দুটো এসে বাংলো নাম্বার 245 নম্বর বাড়িতে এসে থামে। গাড়িগুলো থেকে নামে কালো মুখোশধারী ব্যক্তিগুলো। তারপর সামনে গাড়ি জানালা খুলে দিতেই গাড়ির ভেতর থেকে অজানা আগন্তুকটি বেরিয়ে আসে। তারপর হাতের ইশারা দিতে যে যার মতো পজিশন নিয়ে নেয়। পুরো বাড়িটা অন্ধকারে ছেয়ে গেছে। দরজার মেন গেটে সাইলেন্সার বন্দুক থেকে গুলি চালিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতেই পেছন থেকে হঠাৎ করে কেউ একজন আগন্তুককে অজানা এক ব্যক্তি পেছন থেকে মাথায় আঘাত করে। মুহূর্তের মধ্যে সেই অজানা আগন্তুকটি মাটিতে লুটিয়ে পড়ে। পেছনে থাকা অজানা ব্যক্তিটি ওই আগন্তুকটিকে ফ্লোর থেকে উঠিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে। তারপর কোনো কিছু বুঝতে না পেরে আগন্তুকটি অজানা ব্যক্তিটি হঠাৎ করে এক ভয়ঙ্কর হাসিতে মেটে ওঠে পুরো রুমটা। হঠাৎ করে মরিচ বাতির চাকচিকের চাক মতো বাটিতে জ্বলে ওঠে। আস্তে আস্তে পুরো রুমটা যেন মনোমুগ্ধকর হয়ে ওঠে। হঠাৎ করেই সেই অজানা ব্যক্তিটির গম্ভীর গলার কণ্ঠ শুনতে পেয়ে যায়। কি রে, আমাকে মারতে এসেছিস? তোর এত ক্ষমতা, তোর এত শক্তি, তুই আমার রাজ্যে এসে আমাকে ধ্বংস করতে এসেছিস? জানিস তো
সিংহের গলায় সিংহ থাকলে যদি সিংহের জঙ্গলে কেউ প্রবেশ করে তাহলে বেঁচে ফিরতে পারে না। কথাগুলো বলে পুরো রুমটায় আলোয় আলোকিত হয়ে যায়। মিটমিট করে চোখ খুলছে আগন্তুকটি। সেই অজানা ব্যক্তিটিকে দেখার জন্য চোখগুলো সামনে খুলে একেবারেই অবাক, কেননা তার সামনে সে স্বয়ং তহিদুল ইসলাম দাঁড়িয়ে আছে, যে কিনা ইন্টারন্যাশনাল পজিশন, দ্য রাজনৈতিক বিজনেসম্যান, দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট তহিদুল ইসলাম। তহিদুল ইসলামকে দেখে হেমকে বলে ওঠে, তুই আমাকে মেরেছিস? ইয়েস, আমি মেরেছি তোকে। তুই ভাবলি কি করে তুই আমাকে হুমকি দিয়ে আমাকে আমার সিংহাসন থেকে সরিয়ে দিবি? তোর মতো কত পলিটিশিয়ানকে আমি জমিন থেকে উপরে পাঠিয়ে দিয়েছি, আর তুই কোন জঙ্গলের আগাছা? তোকে উপরে ফেলতে দুবার ভাবতে হয় না। তহিদুলের মুখে এরকম কথা শুনে মিন্টু তো অবাক, কেননা যার খেয়ে যার পরে সিন্ডিকেট চাঁদাবাজি করছিল সেই তহিদুলই নাকি বাঁশ মেরেছে এমকের পেছনে। আরও কিছু বলতে যাবে তার আগেই তহিদুল বলে ওঠে, তুই করিস পলিটিশিয়ানের বিজনেস আর আমি করি রাজনীতিতে বিজনেস। এটাই আমাদের মধ্যে পার্থক্য, জানিস তো? বড় কিছু পেতে গেলে ছোটদেরকে কেটে ফেলতে হয়। তহিদুলের মুখে এরকম কথা শুনে কি বলবে, কোনো কিছুই বুঝতে পারে না। তবুও ঠোঁটের নিচে এক মুচকি হাসি দিয়ে এমকে বলে ওঠে, তুই মারবি আমাকে আর আসমান জমিন এক হয়ে যাবে, তবুও এই এমকের শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরাতে পারবি না তোরা। তোরা ঘুঘু দেখেছিস, ঘুঘুর ফাঁদ দেখিসনি। তোরা ঝড় দেখেছিস, ঝড় কিভাবে আসে তা দেখিসনি। তাই এই এমকে কি জিনিস তোরা এখনো বুঝতে পারিসনি। এমকের মুখে এরকম কথা শুনে এবার তহিদুল হেপ্পি গরম হয়ে যায়। যার কোনো কথা ছাড়াই পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে এমকের গালে। কোনো কথা না বলে মুচকি একটা হাসি দেয় আর বলে ওঠে, আমার খেয়ে আমায় পড়ে আমার গায়ে হাত তুলছিস, হা হা হা। তহিদুল আর কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ করে কোত্থেকে যেন ঝড়ের বেগে চারদিক থেকে বুলেটের তুফান আসতে শুরু করে। এই বদ্ধ অন্ধকার ঘরের ভেতর চারদিকটা শুধু গুলির আওয়াজ শোনা যায়। হঠাৎ করে দরজা জানলা ভেঙে প্রবেশ করে প্রায় 8 থেকে 10 জনের মতো কালো পোশাকের মুখোশধারী কয়েকজন ব্যক্তি, যাদেরকে দেখে হাত থেকে পড়ে যায় তহিদুলের বন্দুকটি। তহিদুল আর চোখে তাকায় এমকের দিকে। এমকে উচ্চ স্বরে হাসতে থাকে। চেয়ার থেকে হিরোদের স্টাইলে উঠে গলার মাঝ বরাবর শ্বাসনালীতে মারে এক লাথি। প্রায় কয়েক ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে তহিদুল। আব্দুল নয়ন এসে হেমকের হাতে বাঁধনও পায়ের বাঁধন খুলে দেয়। নয়নের হাতে থেকে রূপার তৈরি 3 কোনিয়া চাইনিজ কুড়ালটা নিয়ে একের পর এক কলা গাছের মতো কাটতে থাকে রুমের মধ্যে উপস্থিত থাকা তার দরের ছেলেদেরকে। কারো গলায় তো কারোর পায়ে, কারোর পায়ে তো কারোর কপালে, কারোর কপালে তো কারোর পেটে, পেটে তো বুকে। একের পর এক রূপার তৈরি কুড়ালটা দিয়ে মুহূর্তের মধ্যে পুরো রুমটাকে গোরস্থানের শ্মশান বানিয়ে ফেলেছে এই এমকে। ভাই, আমি তো অত সব জানি না, তবে আমি জানতাম যে আপনার বাবা মাকে মারা হয়েছে। আমি এই বিষয়ের সবটা জানতাম, তবে এর পেছনে আরও অনেকজন আছে। আপনার বাবা অনেক বড় একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি কখনো অন্যায় করতে চাননি বলে তাকে বিপরীত দলের রাজনীতিবিদগুলো নৃশংসভাবে হত্যা করেছে কোনো এক ডিলের কারণে। আর কোনো কথা বলতে না দিয়ে পকেটের ভেতর থেকে একটা ব্লেড বের করে গলার শ্বাসনালীর উপর চালিয়ে দেয় ব্লেডটি এমকে। তারপর নিজের রাগটাকে নিজের কন্ট্রোলে আনার জন্য পুরো শরীরে ব্লেডের আঘাত দিতে থাকে। এক পর্যায়ে পুরো শরীর চিরে খণ্ড খণ্ড করে ফেলে তহিদুলের। তবুও যেন নিজের মধ্যে একটা কন্ট্রোল হচ্ছে না। তারপর কুড়াল দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে বন্দুক হাতে নিয়ে বন্দুকের ভেতরে যতগুলো গুলি ছিল প্রত্যেকটা গুলি তার বুকের ওপর চালায়। তারপর সে শান্তি পায়। হঠাৎ করে চাচার ফোন পেতে সে সেখান থেকে বেরিয়ে যায়। লাশগুলোকে গুম করে দিতে বলে। হ্যাঁ, মিস্টার হামিদুল সাহেব হচ্ছেন একজন মন্ত্রী। তিনি বাংলাদেশ সেনার দেশের এক অন্যতম নীতিবান রাজনৈতিক নেতা ছিলেন। অনেকের রাজনৈতিক দলের কিছু অবৈধ নেতা কাজের জন্য আহ্বান করে এবং সত্যের পথে থাকার জন্য হামিদুল সাহেব কোনোভাবেই তাদের সাথে ডিল করতে রাজি হয় না বলে তার পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করে এবং হামিদুল সাহেবের ছেলে হচ্ছে হেমকে। তারপর তাদেরকে নৃশংসভাবে সেখানে মেরে তার দল লাশগুলোকে গুম করে দিতে বলে। সেখান থেকে বেরিয়ে যায় এমকে তার চাচার উদ্দেশ্যে।
এদিকে দেলোয়ার হোসেন নিজের অফিসে বসে কাজ করছে, তখনই বাইরে থেকে বলে ওঠে, ভিতরে আসতে পারি? ভেতরে আসো। তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু আমার বিষয়ে কথা বলতে হবে। তুমি চেয়ারের উপরে বসে পড়ো। জি আব্বু, বলো তোমার কি বলার আছে। দেখো বাবা, তোমাদের বিয়ের অনেক দিন হয়েছে, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি এখন আমার নাতি নাতনি চাই, কারণ অনেক তো বয়স হলো, আর রাজনীতি করতে চাই না। ঠিক আছে, তো বলো তোমার কি চাই চাচু। দেখ বাবা, মূল বিষয় হচ্ছে তোকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আর সেগুলো তুমি মনোযোগ দিয়ে শোনো। তোমার বাবা আর মা কোনোদিন অন্যায়ের সাথে অপচয় করেনি, আমিও করিনি, আর তুইও করবি না। চাচু, তোমার কি হয়েছে বলো তো, এসব কেন বলছো তুমি? দেখ বাবা, তুই তো জানিস যে তোর বাবা মাকে খুন করা হয়েছে, আর তোর বাবা মাকে বিশিষ্ট কোটিপতি ও বিজনেসম্যান এবং ইন্ডাস্ট্রিজের মূল মাথা এবং রাজনৈতিক নেতা আজমত হোসেন এবং সামত হোসেন করেছে। এই দুইজন তোর বাবা মাকে নৃশংসভাবে হত্যা করেছে। কথাগুলো শুনে এমকের মাথা গরম হয়ে যায়। কোনো কিছু আর না বলে চুপটি করে হাত পাগুলো মুষ্টিবদ্ধ করে ফেলে। চোখগুলো লাল রক্তবরণ ধারণ করেছে, পুরো চেহারার প্রতিচ্ছবি চেঞ্জ হয়ে গেছে। তারপরও নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে ওঠে, বর্তমান তাদের কোথায় পাবো এবং তাদের ডেরাগুলো কোথায় কোথায় আছে? এমকের কথা শুনে চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে দেলোয়ার হোসেনের। নিজের আপন ভাই ও ভাবির মৃত্যুর কথা আজকে তার ছেলের সামনে বলছে। একদিকে ভাইয়ের ছেলের সম্পর্কে ভাতিজা, অন্য দিক দিয়ে মেয়ের জামাই। চোখের পানিগুলো মুছে এমকের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে ওঠে, দেখ বাবা, ওরা বর্তমান কেউ দেশে থাকে না, সবাই দেশে বাইরে থাকে। ওদের এক একটা পজিশন আছে, ওদের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা দেশের সরকারও তাদের হাতে। তারপর তারা মুখোশ পড়ে থাকে সমাজের সামনে, তারা বিশাল দয়ালু এবং প্রভাবশালী, কিন্তু তলে তলে ওরা দেশের শত্রু। চাচার মুখে এরকম কথা শুনে কিছুক্ষণের জন্য থেমে যায় এমকে। ওইদিকে মিনা একের পর একা বিছানায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। পুরো বাড়ি ফাঁকা। দেখতে দেখতে রাত প্রায় 10টা পার হয়ে 11টা বেজে গেছে। চারিদিক দিয়ে শীতের কুয়াশার সাদা রঙের আবরণে ঢেকে গেছে পুরো এলাকা শীতের কুয়াশাতে। এমকে আবার বলে ওঠে তার চাচার উদ্দেশ্যে, চাচা, আপনার দায়িত্ব আমাকে সত্যিটা। এমকের কথা শুনে দেলোয়ার হোসেন ফোনের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করে, এই নাও তাদের সবার ছবি। এদের মধ্যে থেকে কয়েকজনকে মারতে পারলে তারা দেশে ফিরে আসবে এবং তুমি তাদের উপর প্রতিশোধ নিতে পারবে। তোমার প্রতিশোধে আগুনে তাদেরকে দাউ দাউ করে জ্বালিয়ে মারবে। পুরো দেশ তোমার দিকে তাকিয়ে আছে। আমাদের দেশের সরকারও ভালো না। ছবিগুলো এগিয়ে দিয়ে কথাগুলো বলে দেলোয়ার হোসেন। তারপর নিজের দায়িত্বে পালন করতে বলে চলে যায় দেলোয়ার হোসেন তার বাড়ির উদ্দেশ্যে। এমকে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে ফোন বের করে ছবিগুলোর পিক তুলে ফোনে SMS করে পাঠিয়ে দেয় তার সব আড্ডাখানায়। তারপর বেরিয়ে পড়ে সে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু বাড়ি গিয়ে তো অবাক। বাড়িতে চিৎকার চেঁচামেচির আওয়াজের সাথে ভাঙচুর, পুরো বাড়িতে লাইট চলছে। কি হয়েছে দেখার জন্য দ্রুত সে বাড়ির ভিতর গিয়ে তো অবাক, কেননা বাড়ির ভিতরে দেখে তো অবাক মিনাকে। মিনা এখনো জেগে আছে। মিনাকে এইভাবে ভাঙচুর করতে দেখে দৌড়ে গিয়ে তার হাতটা ধরে বলে ওঠে, কি হয়েছে বলো তো, তুমি এভাবে ভাঙচুর করছো কেন? মিনা এমকে দেখে কোনো কথা না বলেই শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে সিঁড়ি ভেদ করে নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে চিৎকার করে বলে ওঠে, চুপ, তুই আর একটাও কথা বলবি না। এখন রাত 12টা বাজে। তুই কোথায় গিয়েছিলিস? কেন গিয়েছিলিস? কার সাথে দেখা করতে গিয়েছিলিস? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। কথাগুলো শুনে চমকে যায় এমকে। তবুও নিজের রাগটাকে কন্ট্রোল করে একটা হাসি দিয়ে আলতো করে মিনার ঠোঁটে চুমু খেয়ে বলে ওঠে, চুপ কর, আমি আর একটা কথা শুনতে চাই না, শুধু তুই শুনবি। শালা, তুই চুপ কর। জানিস তোর জন্য আমাকে কত কাঁদতে হয়েছে? তুই কি আমার চোখের পানির দাম দিয়েছিস? তুই কেন আমাকে ছেড়ে রাতের আধারে বেরিয়ে গেলি? তোর সাহস হয় কি করে? আমার বেবি চাই মানে বেবি চাই। তুই আজকে আমাকে বেবি দিবি, না হলে আমি নিজেকে শেষ করে দিব। এমকে আর মিনাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সোজা তাকে ধাক্কা দিয়ে খাটের ওপর শুয়ে দেয়। তারপর নিজে তার ওপর শুয়ে পড়ে। মিনার মুখে এরকম কথা শুনে নিজের মধ্যে একটা রাগ চেপে বসে। তাই সে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে মিনার ওপরে। তারপর মিনাকে নিয়ে ধীরে ধীরে ডুব দিতে থাকে ভালোবাসার সাগরে। সেখানে শুধু সুখ আর সুখ, ভালোবাসা আর ভালোবাসা। মিনা সহ্য করতে না পেরে বলে ওঠে, প্লিজ, অনেক হয়েছে, এখন আর না। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না। এখন আমি রেস্ট নিতে চাই।
মিনার কথা শুনে মিন্টু এবার আরো বেশি করে অত্যাচার করতে শুরু করে। আগে তো লিমিটের মধ্যে ছিল, এখন লিমিট ক্রস করে ফেলেছে। গগন কাঁপানো উচ্চ স্বরে হাসতে হাসতে বলে ওঠে মিন্টু। এখন আর ছাড়ছি না। এতক্ষণ তোমার বেবি চাই বলে আমার কানটা ঝালাপালা করে দিচ্ছিলে, আর এখন বলছো আর লাগবে না। এটা কেমন করে হয়? যতক্ষণ না আমি চাইছি ততক্ষণ আমার সাথেই থাকতে হবে। এ বলে কখন এসে তারা ঘুমিয়ে গেছে সেদিকে কোনো খেয়ালই নেই। সকাল 7টা বাজে। হঠাৎ করেই ফোন বেজে ওঠে মিন্টুর, আর মিন্টু সে তো নাক ডেকে ঘুমাচ্ছে। মিনার ঘুম ভেঙে যায়। মিনা ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে, আর ওপাশে থাকা ব্যক্তিটা বলে ওঠে, কি রে শালা কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বিরুদ্ধে কথা বলার? তুই জানিস না আমি কে? হঠাৎ করে ফোনের ওপাশে এরকম কারো হুঙ্কার শুনে আচমকা চমকে ওঠে মিনা। মিনার ঘুম ঘুম ভাব কেটে যায়। মিনা কিছু বলতে যাবে তার আগেই আবার বলে ওঠে, কি রে এখন কথা বলিস না কেন? এখন কোথায় লুকিয়ে গেলি ইঁদুরের মতো? যদি তোর সত্যিকারের ক্ষমতা থাকে ও সাহস থাকে তাহলে আমার ডেরায় এসে আমাকে তুলে নিয়ে যা। কথাগুলো বলে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি ফোনটা কেটে দেয়। ফোনের দিকে হা করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মিনা। একবার ফোনের দিকে তাকাচ্ছে তো আরেকবার মিন্টুর দিকে তাকাচ্ছে। অবশেষে তাকে পরে জিজ্ঞাসা করবে বলে ফোনটা রেখে দিতে যাবে, তার আগে হাতে থাকা ফোনটি বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশে থেকে আবার কেউ একজন বলে ওঠে, হ্যালো ভাই, আপনি বর্তমান কোথায় আছেন? ওদের দলের 4 জনকে আমরা তুলে এনেছি। শালাগুলো আপনার সম্বন্ধে অনেক বাজে বাজে কথা বলছে। কি করব বলেন? একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেব নাকি আপনার জন্য রেখে দেব? কথাগুলো শুনে মিনা তো চমকে যায়। কি বলছে ফোনের ওপাশে থাকা ব্যক্তিরা? আপনারা ভাবছেন মিনা তো জানে যে তার রাজনীতি করে এসব করতে পারে, কিন্তু মিন্টু যে রাজনীতি করে ঠিকই, কিন্তু মিন্টুর আসল পরিচয় যে এমকে সেটা তো কেউই জানে না। এবার ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি আরও কিছু বলতে যাবে, তার আগেই মিনা থামিয়ে দিয়ে বলে ওঠে, হ্যালো, কে বলছেন আপনি? কাকে ফোন দিয়েছেন? আর কি সব মেরে ফেলবেন বলছেন? আপনি এই নম্বর কোথায় পেলেন? আর আপনি কাকে ফোন দিয়েছেন বলুন তো, না হলে এখন আমি পুলিশকে জানাতে সব কিছু বাধ্য হব। ফোনের পাশে থাকা নয়ন নামে ছেলেটি মিনার গলা শুনতে পেয়ে দ্রুত ফোন কেটে দেয়, যেন সে হাত ছেড়ে বেঁচে এমন ভাবতে পারেনি যে ওর ভাইয়ের বদলে ওর মিনা ফোনটা ধরবে। দ্রুত ফোনটা বন্ধ করে দেয়, কিন্তু ফোনটা বারবার বন্ধ দেখাচ্ছে। অবশেষে আর সহ্য করতে না পেরে বিছানা থেকে এমকে জোরপূর্বকভাবে তুলে উঠিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, এসব কি হচ্ছে মিন্টু? বারবার তোমার ফোন আসছে, আর যতবার ফোন রিসিভ করি ততবারই কেউ তোমাকে ভাই বলে, আবার কেউ তোমাকে হুমকি দেয়। কেউ তোমার পারমিশন নিয়ে কাউকে মারতে চায়, আবার কেউ তোমাকে তার নিজের ডেরায় গিয়ে মারতে বলে, আর না হলে সে তোমাকে মারবে। এসব কি হচ্ছে? তুমি আসলে কি করো? কে তুমি বলো তো? মিনার মুখে এরকম কথা শুনে ঘুম উড়ে যায় মিন্টু। একবার ফোনের দিকে তো আরেকবার মিনার দিকে। সে কি বলবে কোনো কিছুই ভেবে পায় না। তবুও আমতামতা করতে করতে বলার আগেই কথা খুঁজে পাচ্ছে না। অবশেষে মাথা চুলকাতে চুলকাতে বলে ওঠে, আরে তুমিও না পাগল হয়েছো? ওরা আমার বন্ধুরা তোমার সাথে হয়তো ঠাট্টা করছে। শালাগুলোকে কালকে কলেজে গিয়ে আচ্ছা মতো ধোলাই দেব। একদম চুপ। আমাকে একদম মিথ্যা কথা বলবি না। আমি বুঝতে পারছি তুই কারোর সাথে ঝামেলা করেছিস, আর সে তোকে মারার হুমকি দিচ্ছে, অথবা তুই তাকে মারার হুমকি দিচ্ছিস। মিনার কথা শুনে মিন্টু হকচকিয়ে ওঠে। কি বলবে, বলার ভাষা খুঁজে পায় না। অবশেষে বুদ্ধি খাটিয়ে মিন্টু একটা ভালো প্ল্যান বের করে। হাবার ডুব দেয় মিনাকে জড়িয়ে নিয়ে বিছানার মধ্যে ভালোবাসার সাগরে। মিনা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মিন্টু তাকে ছাড়ছে না। অবশেষে মিনা নিজেকে কন্ট্রোল করতে না পেরে আবার হারিয়ে যায় তাদের মধ্যে এক নতুন ভালোবাসার সুখ বিনিময়ের মুহূর্তে। এর মধ্যেই ফোন চেক করতে দেখতে পায় নয়ন ফোন করেছিল। নয়নকে মেসেজ দিয়ে বলে যা বলার লাগে, আর একটি ফোন নাম্বার দেয়। এই ফোনের নাম্বারটিকে ট্র্যাক করতে বলে, কারণ এই ফোন নাম্বারকে চিনে না বলে এই নাম্বারটা ট্র্যাক করতে বলে। সাথে এটাও বলে দেয় যে এই নাম্বার থেকে তাকে মারার হুমকি এসেছিল। ফোনে কি কথা হয়েছে তার সকল রকম কথাবার্তা বের করতে বলে। নয়ন এবং আব্দুলকে পই পই করে মেসেজে একটা কথাই বলে, বারবার উল্লেখ করে তাদের সেন্ড করে। অন্যদিকে তার মেসেজ পাওয়ার সাথে সাথে কাজে লেগে পড়ে। যে 4 জনকে তুলে এনেছিল তাদেরকে গোডাউনের ভিতর বেঁধে রেখে এক পর্যায়ে দুজনেই ক্লান্ত হয়ে গেলে একসাথে ওয়াশরুমে গিয়ে গোসল করে বেরিয়ে আসে। তারপর ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করে মিন্টু বেরিয়ে যায় তার কাজের উদ্দেশ্যে, আর মিনা চলে যায় তার বান্ধবী বিপাশার সঙ্গে কথা বলতে।
কিছুক্ষণের মধ্যেই গাড়ি নিয়ে পৌঁছে যায় মানুষের সমাগম ও ভিড়ে এক জনশূন্য এলাকায়, কালো দুনিয়ার অন্ধকার জগতে। সেই পুরনো গোডাউনের ভেতরে 4 জনের সামনে রাখা হয়েছে জ্বলন্ত কাঠের আগুন, সাথে পেট্রোল। এমকে এই সিদ্ধান্ত নিয়েছে আজকের মৃত্যুটা তাদের এতটাই ভয়ানক হবে যে 50,000 বছরের ঐতিহাসিক অত্যাচারের থেকেও ভয়ঙ্কর এই অত্যাচার হবে। এমকে গোডাউনের ভেতরে এসেছে দেখে নয়ন এবং আব্দুল পেছন থেকে একটা চেয়ার এনে দেয়। পকেট থেকে লাইটার এবং সিগারেট বের করে সিগারেটের ধোঁয়াগুলো উড়িয়ে দিতে থাকে তাদের মুখের দিকে। সিগারেটের গন্ধে 4 জন খক করে খেসে ওঠে। কোনো কিছু বলার আগেই এমকের হাতে থাকা সিগারেটটা দিয়ে তাদের মুখের ভিতর থেকে জিহ্বাটা বের করে আনে। সিগারেটের আগুন দিয়ে জিহ্বার কয়েকটা জায়গায় পুড়িয়ে দেয়। 4টে ছেলে যেন গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। কুকুরের মতো জিহ্বা বের করে চোখের পানি অঝরে ফেলতে থাকে। ওদের এরকম অবস্থা দেখে এমকের মাথা পুরো গরম হয়েছে, কেননা তারা শুধু চোখের পানি ফেলছে কিন্তু চিৎকার করছে না। এটা এমকে সহ্য হচ্ছে না। তার চিৎকার শুনতে ভালো লাগে, সেজন্য তার হাতে থাকা সিগারেট দিয়ে তাদের 4 জনের ঠোঁটের উপর আবার পুড়িয়ে দেয়। এবার যেন হাতিকে যেমন চাম্বুক মারা হয়, তার হাতির বিকট আওয়াজ চিৎকার করে তার থেকেও যেন ভয়ঙ্কর চিৎকার দেয়। এই 4 জন তাদের চিৎকার শুনে উচ্চ স্বরে হাসতে থাকে। এমকে হাসতে হাসতে বলে ওঠে এমকে, হা হা হা, এখন ঠিক আছে, তোদের এই চিৎকারটাই শোনার জন্য আমি অপেক্ষা করছিলাম। ছেলেগুলো আরো আত্মনত শোনার জন্য সে 4 জন ছেলের 2 পায়ের ফাঁকের মাঝখানে অনেক বিশ্রীভাবে সিগারেট দিয়ে অত্যাচার করতে থাকে। সেই 4টা ছেলে যেন পাগলা কুত্তার মতো ছটফট করতে থাকে। অবশেষে কথা বলতে আর পারে না, জিহ্বাটা বের করে মাথাটা নিচু করে দিয়ে চোখের পানিগুলো টপ টপ করে ফেলছে। কথা বলতে গিয়েও যে কথা বলতে পারে না, কেননা তার আগেই যে 4 জনের জিহ্বাটা পুড়িয়ে দিয়েছে সিগারেটের আগুন দিয়ে। এমনকি এমকে তাদের মুখ থেকে কোনো কিছু শোনার নেই, কারণ তার আগে থেকেই তাদের পেট থেকে সকল রকম কথা বের করে নিয়েছে। এখন শুধু 666 ডিগ্রি অত্যাচার করা হচ্ছে। অবশেষে এমকে আবার বলে ওঠে, আমি জানি তোরা গোলামের দাস, তোদের হুকুম করে তোরা টাকার বিনিময়ে কাজ করিস, কিন্তু তোরা অন্যায় করেছিস, সাধারণ মানুষের প্রতি অবিচার করেছিস, তাদের হক মেরেছিস, রাষ্ট্রের সম্পদ তোরা লুটে পুটে খেয়েছিস, তোরা রাষ্ট্রের সব কিছু নিজেদের দখলে নিয়েছিস। এই জন্য তোদের মরতে তো হবে, কারণ সাধারণ মানুষের পাশে থাকতে গেলে তোদের মতো ওর আজকেলদের পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এই বলে একটা রহস্যময় মুচকি হাসি দেয়। তারপর নয়ন এবং আব্দুলের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে আঠালো জাতীয় কিছু নিয়ে আসতে বলে এবং সে 4 জন ছেলের চোখে লাগিয়ে দিতে বলে, যাতে তারা নিজের অত্যাচারটা নিজের চোখে দেখতে না পায়, যেন চোখের পাতাগুলো ফেলতে না পারে। সেজন্য তাদের চোখগুলোকে আটকে দেয় আঠার সাথে। এরপর আবার বলে ওঠে, শোন, এই তাদের শাস্তি ভয় দেখানোর জন্য ছিল, এটা তাদের শাস্তি নয়। তাদের শাস্তি হচ্ছে তাদের 4 জনকে উলঙ্গ করে উল্টো ঝুলিয়ে তাদের দেখে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ চাবুকের বাড়ি দিতে থাকবে। এইগুলো শুনে ছেলেগুলো চেয়ারের সাথে হুমড়ি খেয়ে একের পর এক পায়ের সামনে গিয়ে পড়ে। কথা বলতে পারে না, তবুও মাথা পায়ের সামনে নিয়ে নেয়। এমকে বুঝতে পারে, কিন্তু তবুও তাদের কোনো কিছুই বলার সুযোগ না দিয়ে সেখান থেকেই এক ভয়ঙ্কর হিংস্র হায়না রূপে বেরিয়ে যায়। আর নয়ন আর আব্দুল তাদের বসের কথা মতো তাদের ল্যাংটা করে উল্টো ঝুলিয়ে লোহার তার কাটার চাবুক দিয়ে একের পর এক তাদের শরীরে আঘাত করতে থাকে এবং তাদের 4 জনের ফোন থেকে ভিডিও করে প্রত্যেকটা নাম্বারে সেন্ড করে দেয়। সেগুলো তাদের সাথে বেশি কন্ট্যাক্ট করেছে এবং সন্দেহজনক। ভিডিওগুলো সেন্ড করার সাথে সাথেই দেখে ফেলে আমজাদ এবং সামাদ হোসেন, তাদের দলের 4টা ছেলে। এরকম অবস্থা দেখে নিজ থেকেই আমজাদ হোসেন এবং সামাদ হোসেনের চোখ থেকে 2 ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ে জমিনে। এই প্রথম কারোর জন্য তাদের চোখের পানি পড়ল। তারা অনেক মানুষের প্রতি অবিচার, অত্যাচার, নির্যাতন করেছে, কিন্তু আজকে নিজের চোখে কারো এরকম ভয়ানক অত্যাচার হতে দেখে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। দ্রুত তাদের সবগুলো দলের লিডার এবং ছেলেপিলেকে ভিডিওগুলো পাঠিয়ে দিয়ে সতর্ক করে দেয় এবং তারা শপথ গ্রহণ করে যতক্ষণ না এই এমকে মেরে ফেলছে ততক্ষণ অবধি তারা আর সুখে শান্তিতে থাকবে না। কোন পার্টি কোন দিন কোন রাষ্ট্রীয় এবং রাজনীতিকে কাজে যোগ দেবে না।
এমকের অনুসন্ধানে তারা পুরো দল টিম এবং সে নিজেও বেরিয়ে পড়েছে। এদিকে সব কাজ শেষ করে আবার বাড়িতে চলে আসে। বাড়িতে গিয়ে নিজের রুমে গিয়ে তো সে অবাক, কেননা সে সময় তার চান পাখিটা ড্রেস চেঞ্জ করছিল। এটা দেখে মায়া ভরা এক চাহনিতে তাকিয়ে থাকে তার দিকে। হঠাৎ করে মিনার আয়নার দিকে চোখ পড়তে মিনা কাশি দিয়ে বলে ওঠে, ছি, তোর লজ্জা করে না এইভাবে লুকিয়ে কারো ড্রেস চেঞ্জ করা দেখতে? মিনার মুখে এরকম কথা শুনে যেন আকাশ থেকে পড়লো। মিন্টু মুচকে একটা হাসি দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় মিনার সামনে। তারপর মিনার সামনে গিয়ে আলতো করে মিনার দু ঠোঁটের ওপর নিজের ঠোঁট দিয়ে একটু চুমু খেয়ে বলে ওঠে, লে হালুয়া, কও কি তুমি? আমি তোমার স্বামী লাগি। আমি শুধু দেখবো না, প্রয়োজনে পরিয়ে দিতেও পারি। আজকে তো আমার ইচ্ছে করছে নিজের হাতে আমার বউকে তার পরনের পোশাকটা পরিয়ে দিতে। মিন্টুর মুখে এরকম কথা শুনে লজ্জা মাখা একটা হাসি দিয়ে মুখ লুকায় মিন্টুর বুকে আর বলে ওঠে মায়া ভরা কণ্ঠে, আজ হঠাৎ করে নিজে থেকে এত রোমান্টিক? বুঝলাম না কি হচ্ছে আমার সাথে। আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে দেখছি? যাকে কিনা আমাকে জোর করতে হতো আমায় আদর করতে, আর আজকে কিনা সে নিজে থেকে আমাকে শাড়ি পরিয়ে দিতে চাইছে। অবশেষে মিন্টু আবার একটা ভিলেন রকমের হাসি দিয়ে শাড়িটা নিয়ে এগিয়ে যায় মিনার সামনে। তারপর বলে ওঠে, আমি তোমার স্বামী। আমি আদর করতে পারি, মারতেও পারি, কাটতেও পারি, আবার ভালোবাসতেও পারি, আবার পরিয়েও দিতে পারি। ওকে, একটা শর্তে তোমাকে আমি আমার শাড়ি পরাতে দিতে পারি, তবে চোখ বন্ধ করতে হবে, কেননা আজকে কেন জানি আমার লজ্জা করছে। ওরে বাবা, আমার লজ্জাপতি, কিন্তু তা তো হবে না। আমি চোখ মেলে সব কিছু চেঞ্জ করব, তুমি শুধু দেখতে থাকো। এই বলে মিন্টু একে একে মিনার শরীর থেকে সবকিছু চেঞ্জ করে একটা নীল শাড়িতে নীল পরি সাজিয়ে তোলে। আর মিনা লজ্জায় নিজের চোখ বন্ধ করে ফেলে। নীল শাড়িতে আজকে মিনাকে অসম্ভব সুন্দর লাগছে, নীল ডানা কাটা হুড পরি। মিন্টু মিনার পেটের আঁচল থেকে শাড়িটাকে এক সাইড করে নিজের দুই ঠোঁটে ছোঁয়া দেয় তার নাভির উপরে। সাথে সাথেই 11,000 কারেন্টের শক্ট যেন তার শরীর দিয়ে প্রবাহিত হয়। সাথে সাথে মিন্টুর মাথাখানা মিনা নিজের পেটের সাথে খামচে ধরে আর মিন্টু হাসি দিয়ে বলে ওঠে, এইটুকুতে এই অবস্থা? যদি আরো কাছে টেনে নিতাম তাহলে তোমার কি হতো? তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে গেছো। এবার আমাকে ছাড়ো, আমাকে যেতে হবে আমার এক বান্ধবীর পার্টিতে। জানি না সে আজকে আমাকে ইনভাইট করেছে, তোমাকেও সাথে করে নিয়ে যেতে বলেছে। কিন্তু আমার তো এখন যাওয়া হবে না, অফিসের কিছু কাজ আছে। তুমি যাও, আমি তোমাকে সেখান থেকে নিয়ে আসবো। ওকে, ঠিক আছে। এমনিতেই তো আমি তোমাকে জোর করতে পারি না, কিন্তু আমাকে যদি তুমি না নিতে আসো তাহলে বাড়ি এসে তোমাকে মজা বোঝাবো। মিন্টু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানায়। মিনা এই বলে যখনই চলে যাবে তখনই পেছন থেকে মিনার হাতটা টেনে ধরে কপালে একটা চুমু খায়। তারপর মিনার একটা লজ্জামাখা হাসি দিয়ে চলে যায় তার বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। এইদিকে সেই তিনটা ছেলেকে মারতে মারতে আধমরা করে ফেলেছে, প্রায় শরীরের মাংসগুলো খুলে খুলে পড়ছে। মাঝে মধ্যে রক্তমাখা শরীরের চামড়াগুলো ফেটে যাওয়ায় সেই জায়গাগুলোতে বাজারের সব থেকে চিকন দামি লবণটা ছেটানো সাথে সাথেই পানি ছেটাচ্ছে যে ক্ষতস্থানগুলোতে। ততই ছেলেগুলো আর্তনাদের সাথে চিৎকার করছে, কিন্তু তাদের চিৎকার বাইরে যায় না, কেননা পুরো রুমটাই সাউন্ড প্রুফ। এক পর্যায়ে ছেলে তিনটা শরীরের মাংসগুলো খসে পড়তে শুরু করে। ছেলেগুলা মারতে মারতে তারা 16 ঘন্টা পর ছেলেগুলো পৃথিবীর এই সুন্দর মায়া মমতা ত্যাগ করে ছেলেগুলোর ফোনগুলোতে আবার ভিডিও পাঠিয়ে দেয় সবগুলো নাম্বারে। তারপর ফোনগুলো পুরোপুরি নষ্ট করে দেয় যাতে তাদের লোকেশন ট্র্যাক করতে না পারে। অন্যদিকে আগেরবার ভিডিওটা পাওয়ার সাথে সাথে আমজাদ হোসেন ও সাম্মাদ হোসেন তাদের লোকদের মোবাইল লোকেশন ট্র্যাক করার জায়গায় চলে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে তারা উপস্থিত হয়ে যায় সেই জায়গায়, কিন্তু তার আগেই নয়ন ও আব্দুল সেখান থেকে পালিয়ে যায়। আমজাদ হোসেন ও সামাদের লোকেরা সেখানে এসে দেখতে পায় পুরো রুমটা ফাঁকা, শুধু তাদের দলে সেই 4টা ছেলে নির্মমভাবে অত্যাচার করার কারণে রশির সাথে ঝুলে আছে তাদের মৃত 4টি দেহ। ফোন করে সব ঘটনা জানায় সামাদ ও আমজাদ হোসেনকে। আমজাদ হোসেন এটা শুনে তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন বডিগার্ডের উপর পরপর বেশ কয়েকটা গুলি চালায়। বডিগার্ডগুলো সেখানে কলা গাছের মতো শুয়ে পড়ে, সামনে থাকা কাচের গ্লাসটি ভেঙে ফেলে। আমজাদ হোসেন ও সামাদ হোসেনের এইরকম রাগ দেখে পাশে থাকা কয়েকজন বডিগার্ড তাদের শান্ত হতে বলে। এবার মাঠে নিজেরাই নামবে বলে সিদ্ধান্ত নেয়। আমজাদ হোসেন বলে ওঠে সামাদ হোসেনকে, তারপর দুজনে বেরিয়ে পড়ে এমকে দুনিয়া থেকে সরিয়ে দেবে বলে।
এদিকে মিনা তার বান্ধবীদের সাথে পার্টিতে গেছে, তার ওই বান্ধবীর বাড়িতে। কোনোভাবে কোনো এক নেটওয়ার্কের মাধ্যমে সব খবর পেয়ে যায় আমজাদ হোসেন ও সামাদ হোসেনের লোকেরা। এক অজানা ব্যক্তিকে ফোন করে বলে দেয় সামাদ হোসেনকে। বস, আমি MK স্যারের কিছু পিক পাঠাচ্ছি ও তার ওয়াইফের। তবে একটা সত্যি, পুরো 500 কোটি টাকা দিতে হবে আমাকে, এবং বাংলাদেশের একটা রাজ্য আমাকে দিয়ে দিতে হবে, যেটাতে শুধু আমার কথাই পুরো দেশ চলবে। আরে চুপ বেটা বাঘের বাচ্চা, তুই শুধু 500 কোটি কেন, আমার ও সমাদ হোসেনের পুরো সম্পত্তি চাইলে তোকে দিয়ে দিতাম। তোকে শুধু টাকা দিয়ে চিন্তা করতে হবে না, তুই শুধু পিকগুলো আমাদের পাঠা এবং তার বর্তমান ঠিকানা আমাদের পাঠা, তোকে টাকা দিয়ে পুরো ভরিয়ে দেব। এই বলে ফোনের ওপাশে থাকা অজানা ব্যক্তিটি ফোন কেটে দিয়ে অট্ট হাসিতে মেতে ওঠে। কিছুক্ষণের মধ্যে সামাদ ও আমজাদ হোসেনের মোবাইলে সেই দুজনের লোকেশন চলে আসে। দ্রুত আমজাদ হোসেন এবং সামাদ হোসেন লোকেশন অনুযায়ী চলে যায় তাদের তুলে আনতে। এদিকে ফোনে সেই অজানা ব্যক্তিটি ছিল এমকের কাছের লোক আব্দুল। সে টাকার বিনিময়ে তাদের পুরো খবর দিয়ে দেয়, আর এটার পেছন থেকে শুনে নেয় নয়ন। নয়ন এটা জানার পরে সাথে সাথেই আব্দুলকে সেখানে গুলি করে হত্যা করে এবং দ্রুত সব ঘটনা এমকে জানায়। এমকে সবটা জানতে পেরে দ্রুত মিনার কাছে রওনা দেয় তার সাঙ্গপাঙ্গ ধরে। আজকে কেন জানি না কাছের রাস্তাটাও এত দূরের লাগছে। হাই স্পিডে গাড়ি চলছে হাইওয়ে রাস্তায়, উপরে রাস্তায় নিচ দিয়ে যাচ্ছে ট্রেনের রেল লাইন, তারপরে ব্রিজ, তারপরে মানুষের চলাচল ও সমাগম তার জান পাখির উদ্দেশ্যে। এদিকে আমজাদ হোসেন সামাদ হোসেন পৌঁছে যায় মিনার সেই বান্ধবীর বাড়িতে। সেখানে গিয়ে প্রায় 50 জনের মতো লোককে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে, আর মিনাকে সেখান থেকে তুলে নিয়ে আসতে গেলে সেখানকার লোকেরা বাধা দিতে আসে। যারাই বাধা দিয়েছে তাদেরকেই নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। গুলির শব্দে চারদিকের মানুষ ছোটাছুটি শুরু করেছে। আনন্দের উল্লাসে মেতে ওঠা বাড়িটা মুহূর্তের মধ্যেই শ্মশানে পরিণত হয়ে যায়। আনন্দে উল্লাসে মেতে ওঠা বাড়িটা মুহূর্তের মধ্যেই শ্মশানে পরিণত করে দেয়। সেই অজানা ব্যক্তিগুলো বেরিয়ে যায় সেই হামলাকারার পরে বাড়ি থেকে। তারপরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় এমকে। তার পুরো দল বাড়ির সামনে তো রক্ত ছাড়া আর লাশ ছাড়া চোখ দিয়ে কোনো কিছুই দেখতে পায় না। মিনার জন্য ভীষণ টেনশন হচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যেই কি থেকে কি হয়ে গেল। অন্যদিকে হেলিকপ্টারে করে উড়াল দিয়েছে মিনাকে নিয়ে আমজাদ হোসেন ও সামাদ হোসেন সেই অজানা নিজের দেশে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে হচ্ছে তাদের আসল দেশ, আর সেখানেই তারা রাজত্ব করে সকল রকম ক্রিমিনালের রেকর্ড আছে তাদের ওই দেশে। পর্নোগ্রাফি থেকে শুরু করে নারী পাচার থেকে শুরু করে শিশু পাচার, অত্যাচার থেকে হীরা পাচার, সকল রকম বেআইনি কাজ তারা সেখানে বসেই পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়। হেলিকপ্টারে উড়ালের সাথে সাথেই ফোন দেয় আবার এমকের নাম্বারে, কিন্তু ফোন বেজে চলেছে এমকে। ফোনের দিকে কোনো হুঁশ নেই। সে দ্রুত গাড়ি নিয়ে ছুটছে তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে, তার ভালোবাসার জান পাখিটা রক্ষা করার পেছনে। আকাশে দুইটা হেলিকপ্টার, হাজারো জনগণ দেখে আছে। আকাশের দিকে তাকিয়ে আছে হেলিকপ্টারগুলোর দিকে। আমজাদ হোসেন হুঙ্কার দিয়ে বলে ওঠে এমকে। কিরে শালা হালার পো, কোথায় আছিস তুই? তোর জান পাখিকে তুলে এনেছি আমরা। এলাকায় বাঙ্গালোরের তোর সাথে খেলা হবে সেখানেই। সবেমাত্র তোর কাছে 1 সপ্তাহ আছে, পারলে খুঁজে বের করে দেখা। তুই তো ভুলে গেছিস যে আমি কে। শুধু বাংলাদেশের নয়, পুরো আন্ডারওয়ার্ল্ড জুড়ে শুধু আমারই রাজত্ব। আর তুই আমাকে রাজপথ দেখাচ্ছিস? শুনে রাখ, রাজ্যটা আমার ছিল, আমারই আছে। রাজা আমি ছিলাম, আমি থাকবো, আর রাজ্য আমার ছিল, আমারই হবে। আমি আসি তোর শহরে তোর জীবন কবজ করতে। চলাই, দেখা যাক কার কত পাওয়ার। দ্রুত সবগুলো গাড়িকে একত্রে করে চলে আসে তার নিজস্ব প্রাইভেট জ্যাক হেলিকপ্টার ল্যান্ড করার মাঠে। প্রায় সেখানেই 35টির বেশি হেলিকপ্টার রাখা আছে। আছে বেশ কয়েকটি প্রাইভেট প্লেন, যেগুলোর এক একটির দাম কয়েকশো কোটি টাকা। প্রায় 5000-এর বেশি ছেলেপেলে নিয়ে উপস্থিত হয় পুরো মাঠে। উড়াল দেয় একসাথে 30টির বেশি হেলিকপ্টার। হা করে তাকিয়ে আছে রংপুর বিভাগের বাসিন্দাগুলা, পঞ্চগড় ডিস্ট্রিক্টের মানুষগুলা, অটোয়ারি উপজেলা, অটোয়ারি, ফকিরগঞ্জ বাজারের হাজার হাজার জনতা তাকিয়ে আছে আকাশের দিকে, কেননা সেখান থেকে উড়াল দিয়েছে অনেকগুলো হেলিকপ্টার। আকাশে তাকালে শুধু শোনা যায় ভন ভন আওয়াজ। হেলিকপ্টার আর জ্যাক প্ল্যানগুলো রওনা দিয়েছে ব্যাঙ্গালোরে যাওয়ার উদ্দেশ্যে। মুহূর্তের মধ্যেই পুরো আকাশটা হেলিকপ্টার আর প্লেনে ছেয়ে গেছে। যেদিক দিয়েই যাচ্ছে সেদিক দিয়েই মানুষগুলো হা করে তাকিয়ে আছে। দ্য পাওয়ার অফ গডফাদার ক্রিমিনাল
ইজ বয় এমকে। কয়েক ঘন্টা অতিক্রম করে চলে আসে ব্যাঙ্গালোর শহরে। ব্যাঙ্গালোরে হাজার হাজার জনতা তাকিয়ে আছে, প্লেনগুলোর ল্যান্ড করার মতো কোনো জায়গা নেই। যে সেখানে পাচ্ছে সেখানেই ল্যান্ড করছে। ব্যাঙ্গালোর শহরে প্রধান কোটিপতি কিংডম জেনারেল হাবিব মোল্লার সাথে যোগাযোগ করে পুরো প্রোটেকশন নিয়ে নেয় এমকে। সরকারের সাথে কন্ট্যাক্ট করে একটা হেলিকপ্টার যেখানে পরে সেখানেই ল্যান্ড করে, তারপর উড়ে পড়ে BMW কালো রঙের গাড়িগুলোতে। এদিকে খবর পেয়ে গেছে আমজাদ হোসেন ভালো করেই প্রোটেকশন নিয়ে নিয়েছে। পুরো এলাকা তো তন্ন তন্ন করে খুঁজে নিয়েছে। হঠাৎ করে এমকের ফোনে একটা কল আসে, আর এমকে ফোন রিসিভ করতেই বলে ওঠে ফোনের ওপাশে থাকা অজানা ব্যক্তিটি। আমি আমজাদ হোসেনের ওয়াইফ সুধা বলছি। তোমাকে যে কারণে ফোন করলাম, পুরো ব্যাঙ্গালোর শহরটাকে আমাকে তুলে দিতে হবে, সাথে 100 কোটি টাকা দিতে হবে। পুরো ব্যাঙ্গালোর শহরে যদি আমাকে রাজ করতে দাও, তবে আমি আমজাদ হোসেন, সামাদ হোসেন ও তোমার জান পাখির খবর দিতে পারি। রাজি আছি। আমি এমকে। আমার বুলেট মিস হতে পারে, কিন্তু আমার কথা মিস হয় না। তোমার সব সত্যি আমি রাজি। ওকে। কিছুক্ষণের মধ্যেই মোবাইলে লোকেশন চলে আসে। এক মুহূর্ত দেরি না করে যাকে সে যার মতো পজিশন নিয়ে নিতে বলে। একাই বেরিয়ে চলে যায় এমকে সেই গোডাউনের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায়। গাড়ি নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। সেখানে গিয়ে দেখতে পায় মিনার শরীরে নাজেহাল অবস্থা। অশ্লীল ভাবে থাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। এটা দেখে মাথায় রক্ত উঠে যায়। কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই পায়ের কাছ থেকে বন্দুক বের করে 2 হাত দিয়ে AK-47 বন্দুকটা চালাতে থাকে। অন্যদিকে আমজাদ হোসেন ও সামাদ হোসেনের লোকেরাও এমকে মারার জন্য গুলি করেন। লেগে যায় সংঘর্ষ। হঠাৎ করে গোডাউনের ভিতর উপর থেকে মানুষগুলো গোলাগুলি শব্দে পুরোপুরি এলাকা থমকে যায়। সাথে সাথে পুরো ব্যাঙ্গালোর শহরে আইন বাহিনী এবং এমকের সাথে 5000 কালো পোশাকধারী বাহিনী পুরো বাড়িটিকে ঘেরাও করে নেয়। এক এক করে সবাইকে মেরে ফেলে। এর মধ্যেই অনেকগুলো লোক মারা গেছে, শুধু দাঁড়িয়ে আছে আমজাদ হোসেন। এমকে হাতের ইশারা দিয়ে প্লেনের নিচে রশি দিয়ে বেঁধে নিয়ে আসে বাংলাদেশে। ব্যাঙ্গালোরের সরকার অনেক সাপোর্ট দিয়েছে এমকে, সাথে মহিলাটার কথা মতো তাকে সব সত্য পূরণ করে দেয়। হেলিকপ্টার নিচে রশি দিয়ে বেঁধে দেয় সামাদ হোসেন এবং আমজাদ হোসেনকে। তারপর আমজাদ হোসেন ও সামাদ হোসেনের পায়ে ও হাতে প্লেনের ওপর থেকে নিচে গুলি করে হেলিকপ্টারের ওপর থেকেই পেট্রোল ঢেলে দেয় তাদের ওপর। তারপর আগুন জ্বালিয়ে দেয় তাদের শরীরে। দাউ দাউ করে আগুন জ্বলছে আর চিৎকার করছে। বাতাসের হাওয়া আর আগুনের প্রবণনে ধাওয়া করে জ্বলছে তাদের শরীর। জ্বলতে জ্বলতে পুরো মাংসগুলো খসে পড়ে যায় জমিনে। বাংলাদেশে কয়েক ঘন্টা পর এসব উপস্থিত হয়, সাথে ওদের কঙ্কালগুলো। শুধু এসেছে তারা, তাদের রক্ত বা শরীরের চামড়া মাংস কোনো কিছুই আসেনি, শুধু এসেছে কঙ্কালগুলো। তারপর সেই কঙ্কালগুলোকে ভেঙে ফেলে এমকে। সারা পত্রিকায় টেলিভিশনে ছড়িয়ে যায় আন্ডারওয়ার্ল্ড এবং আন্ডারগ্রাউন্ডের ক্রিমিনাল বয় এমকে। মিনা বেশ রেগে আছে। রুমের ভেতরে প্রবেশ করতে মিনা বলে ওঠে এমকে, ওখানে দাঁড়াও, রুমে ঢুকবে না। তুমি একটা গডফাদার মাফিয়া কিলার। তোমার কথায় পুরো আন্ডারওয়ার্ল্ড চলে, আর তুমি এতদিন ছদ্মবেশে আমার সাথে ছিলে। এমকে আরও কিছু বলতে যাবে, কিন্তু বলতে দেয় না মিনা। আবার বলে ওঠে, কি বলবে তুমি, কি বলবে? আজ যদি তোমার কিছু হয়ে যেত, তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? আমি তোমাকে এইসব করতে বলেছি? কেন তুমি এইসব করেছো? কার জন্য করেছো? বলে ওঠে এবার এমকে। শুধু নিজেরটা ভাবলে হবে না, বরং বাংলাদেশে আরও 23 কোটি মানুষের ভালো মন্দ সুখ দুঃখ আমাকে ভাবতে হবে। চলো না আমরা নতুন করে শুরু করি। চুপ, আর একটা কথাও বলবি না তুই। যেন এমন বলতে হয় না। তোমাকে একটা নয়, 3টা নয়, পুরো একটা ফুটবল টিম গিফট করব। একটা চান্স দাও। মিনাকে আর কিছু বলতে না দিয়ে এমকে মিনার 2 ঠোঁটে নিজের দখলে নিয়ে নেয়। তারপর বিছানায় হারিয়ে যায় অন্য এক পৃথিবীর রঙিন ভালোবাসায়।